সত্য বলিব। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে যাহা বলিব সত্য বলিবতে। আপনার সঙ্গে রয়েছে আমি আরজে কেবিয়া এবং সঙ্গে রয়েছে আমার টিম আরজে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। সপ্তাহ ঘুরে আবার রবিবার এবং আবারও শুরু হয়ে গেল সত্য বলার আসনে আরো একজন মানুষের জীবনের অকপট স্বীকারোক্তি। কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি কি হয়েছিল। কে রয়েছে আজকে সত্যের আসনে? চলুন অনুষ্ঠানের শুরুতেই আমরা আরজে সুমনের কাছ থেকে জেনে নেই কে আজকে সত্যের আসনে বসছেন নিজের জীবনের সমস্ত অপ্রিয় সত্যগুলো নিয়ে। যাহা বলিব সত্য বলিব। আজকে যাহা বলিব সত্য বলিবতে অপ্রিয় সত্য বলার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সাদেকুল। বয়স খুব একটা বেশি না, তবে কথাবার্তা কিংবা চিন্তা ভাবনায় সেটার প্রকাশ যেন না ঘটে সে ব্যাপারে বেশ সচেতন থাকার চেষ্টা করেন। সাদেকুল সবসময় প্রাণবন্ত, পরিশ্রমী আর পোশাকের বেলায় মোটামুটি সচেতন একজন মানুষ। ছোটবেলা থেকেই বেশ ছটফটে স্বভাবের আর লেখাপড়ার চেয়ে ঘুরে বেড়াতেই বেশি ভালোবাসেন। আরো একটি বিষয় সে ভালোবাসে, তা হচ্ছে মানুষকে টাকা শোনার জন্য আজকে ফোনে লাইভ আমাদের সঙ্গে রয়েছেন এক্সপার্ট প্যানেলের বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। আমি একটু শুরুতেই একটু আশ্বস্ত করতে চাই আপনাদেরকে যে তিনি আমাদের সঙ্গে লাইভ রয়েছেন এবং তার সঙ্গে আমরা একটু কথা বলে নিব। ডক্টর তাজুল ইসলাম, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতেছি। আমরা আশা করছি যে পুরো অনুষ্ঠান আপনি আমাদের সঙ্গে থাকবেন লাইভ এবং শেষ পর্যন্ত আমাদেরকে শুনে আপনার মূল্যবান মতামত আপনি প্রদান করবেন। জি, ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে আছি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আরেকটি বিষয় একটু পরিষ্কার করে নেই। পুরো অনুষ্ঠান জুড়েই থাকছে এসএমএস পোল। এসএমএস পোল মানে হচ্ছে আপনার বিশ্বাসযোগ্যতার লেভেলটি আমাদেরকে জানিয়ে দেওয়া। যার কথা আপনি শুনছেন তাকে শুনে কতটুকু আপনি বিলিভ করতে পেরেছেন বা কতটুকু আপনি বিলিভ করতে পারেননি, ইয়েস নো ভোটের মাধ্যমে আপনি জানিয়ে দেবেন। এবং একই সাথে অনুষ্ঠান চলাকালীন সময় আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, তাকে দেখে বা তার সম্পর্কে জেনে যদি কোনো কমেন্টস করতে চান আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। আরেকটি কথা প্রিয় শ্রোতা, আপনি যদি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো অঙ্কপটে স্বীকার করতে চান, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। চলুন এবার আমরা আমাদের অতিথির সাথে আলাপন শুরু করি। সাদেক, প্রথমে আমি যে প্রশ্নটি করব, সব বন্ধুদেরকে যে প্রশ্নটি করে থাকি, সেটা হচ্ছে যে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব। এবং এখানে এসে খুব বেশি সাহস না থাকলে, খুব বেশি বিবেক বোধের যন্ত্রণা না থাকলে এই ধরনের শোতে এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো কেউ স্বীকার করে না। তো আপনি সেই যন্ত্রণায় বা সেই বিবেক বোধের জায়গা থেকে কেন এরকম অনুষ্ঠানে আসলেন? আসলে এখানে আসা আমার উদ্দেশ্য আছে একটাই, জি, যে একটা নির্দেশনা, যে কোন পথে গেলে মানুষ কিভাবে চলে, যে কি পরিণতি আমার হয়েছে এটা মানুষ জানুক, এই আমি কি ভুল করেছি। আপনি মনে করছেন যে মানুষকে জানানো এটা উচিত? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আপনার মতো করে ভুল আর কেউ না করুক? আর কেউ না করুক। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কোথা থেকে শুরু করতে চান? আমি আমার ব্যাকগ্রাউন্ড থেকে, মানে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চান? জি প্লিজ। আমার দেশের বাড়ি উত্তরবঙ্গ একটা জেলায়। আমাদের বাড়িটা ছিল তিস্তার নদীর চরে। জি। ওই জায়গাটা প্রায় ভাঙতো। তো ওই ভাঙলে পরে কি করতো, দেখা যায় বাড়ি ঘর এদিক থেকে ওদিকে নিয়ে যেতে হতো। একসময় আমার আব্বা কি করে, ওইখান থেকে একটু শহরে চলে আসে, এসে একটা বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করতো আমার বাবা। ওই বাড়িতে দুইটা ছেলে একটা মেয়ে ছিল, যিনি আমার মা ছিলেন। তো ওই এক সময় আমার মার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মানে কি উনি যে বাড়িতে কাজ করতেন সেই বাড়ির মালিকের মেয়ের সঙ্গে? কি? জি জি। আচ্ছা, ওকে। তারপরে ওই যে
আমার ওনার যে বোন ছিল, যে মালিকের কাজ করতো, জি, তার ছোট বোন ছিল, হ্যাঁ, তাকে আবার এই জিনিসটা বলে। ওর কথায় আমার আব্বার ফুফু শাশুড়ি যিনি, যে ওনাকে বিয়ে করবে। জি, তা আমার নানা মামা কেউই রাজি ছিল না আচ্ছা। বিয়েতে। তো এক পর্যায়ে কি হয়, বিয়েটা হয়, মা রাজি ছিল, বিয়েটা হয়। হওয়ার পরে নানা আর ওই মাকে ওদের বাড়িতে যাইতে দেয় না। পরে কি করে ওই নানির বাড়িতেই আমার আব্বা থাকে। থাকার পরে আমার এক বোন হয়, হওয়ার পরে দেখা যায় আমার মামারা অত্যাচার করে। পরে আমার বাবা কি করে, ওই আবার চলে সে আমার দাদার বাড়িতে চলে যায়। জি, ওখানে যাওয়ার পরে কিছুদিন থাকি, থাকার পর দেখা যায় আরেকটা মেয়ে হয়। হওয়ার পরে করে কি, যে এখন দুটা মেয়ে এখানে একটু মারধর করে, যে বাপের বাড়ি থেকে অনেক জায়গা জমে আছে, তুমি নিয়ে আসো। জি, মায়ের পরে কি করে, মা যায় ওই ফুপুর কাছে ধরে। তো ফুপু কিছু জমি বেচে টাকা দেয়, এগুলো দিয়ে আব্বা কি করে, ওই এলাকায় একটু জমির দাম কম, মানে একটু নদীর পারে ওই পাশে একটু জমির দাম কমই থাকে, তো ওই জায়গায় কিছু জমি কিনে। কেনার পরে কি করে, এটা তো ফুবুর, তো আমার বাবার কাছ থেকে আবার আনতে হবে। তখন দেখা যায় আবার সে একই অত্যাচার, ঠিক আছে। তখন কি করে, আবার মানে এই যে বাবার বাড়িতে যা কান্দাকাটি করে। মানে আপনার মাকে আপনার বাবা প্রচুর অত্যাচার করতো এই জমিগুলো আনার জন্য। জি জি। ওকে। তো ওইখানে যা কি করে, আবারও মানে যে একটা ভাগ পায় একবারে দিয়ে দেয়। আব্বা কি করে, এই জমি মোটামুটি কিনে, কেনার পর উনি আবার একটা মুদির দোকান চালু করে। তারপরে উনি টিনের ব্যবসা করতো, একটা হলো কলের ব্যবসা করতো। জি। তারপরে যে গ্রামে যে পাওয়ার টিলার বিক্রি করে না, এগুলোর ব্যবসা করতো। এগুলো ব্যবসা করতো। এগুলো কি উনি জমি বিক্রি করা টাকা দিয়েই? জমি বিক্রি করা টাকা, তারপরে যে কৃষি করতো, এখান থেকে আয় আসতো। জি। তারপরে দেখা যায় কি, যে একটা সময় আমি হই। মানে আপনার দুটো বোন হওয়ার পরে আপনি হন? জি জি। আর জন্মটা হলো 1 বৈশাখের পরের দিন, 1991 15 এপ্রিল। তারপর দেখা যায় কি, যখন আমি একটু একটু বড় হলাম, জি, আমি যদি একটু বাইরে থাকতাম, তখন আমার মাকে এসে মারতো, যে ও বাইরে কেন, খেলতে গেছে, ও খেলতে যাবে কেন ধুলার মাঝে, দেখো না। মানে আপনাকে কি বেশি আদর করতো সে কারণে মারতো? এরকমই মনে হয়তো প্রথমে, ওকে। কিন্তু তারপরে দেখা যায় আসলে সেটা না। পরে কি করতো, আমাকে মারতো সে, কিন্তু বড় বোন যে ছিল তাদেরকে মারতো না। তো মার খেতে দেখা যায় কি, আমি এক সময় দূরে দূরে থাকতাম, মানে দেখা যায় যে আমাকে অনেক দূরে দেখছে, যে গেলেই মারবে, আমি আর বাড়িতে আসতাম না। ভয় পেতেন বাবাকে? অনেক ভাবে। ওকে। পরে এইভাবে কিছুদিন থাকলো। তারপর আমার এক চাচা, উনি গরুর ব্যবসা করতো, আমার আব্বার কাছে টাকা নিয়ে। তা ওই আমাদের এলাকার একজন চৌকিদার ছিল, উনি বললো কি, যে ভাই এতগুলা টাকা আপনি ওরে দিচ্ছেন, ও ব্যবসা করে খায়, আপনার লাভ কি? আমার আব্বা ব্যবসা করতো, ওনার কাছে এক্সট্রাও কিছু টাকা থাকতো। ওকে। তো বললো কি, যে আপনার লাভ কি তাতে, ওর কাছ থেকে টাকাগুলো নেন। তো এই জিনিসটা আবার আব্বার মাথায় ঢুকেছে, আসলে তো আমার লাভ কি, ওর কাছে টাকা চায়, টাকাটা একসময় জোর করে নেয়, যে নিলে পরে ওর ব্যবসাটা বন্ধ হয়ে যায়। ওটা হলো আপনার কোরবানি ঈদের 2 দিন আগের ঘটনা। তো ওনা কি করলো, টাকাটা দুপুরে নেয়, রাত্রেও আবার আসে টাকাটা ডাকাতি করার জন্য। ওই সময় আমার আব্বা বাড়িতে ছিল না। আচ্ছা, টাকাটা দিয়েছিল তো আপন ভাইকে না? না, আপন ভাই না, তাহলে আমাদের এক ভাগী গোষ্ঠীর চাচা লাগে, মানে আপনার আত্মীয় সম্পর্কে কোনো একজন, তাই তো? জি, হ্যাঁ। এবং সেই লোকটাই রাতের বেলা এসছে টাকাটাকে ডাকাতি করবার জন্য। বাড়ি কিন্তু আমাদের পাশেই ছিল। ওকে। এখন এসে কয় কি, যে ভাবি টাকা দাও। কিসের টাকা? আমার ব্যবসা বন্ধ হয়েছে, টাকা দাও, তাহলে আমি খুন খারাপি করতে ইয়া করবো। এখন কি কয়, টাকা দেয় না। তখন আমরা সবাই সজাগ, 5 ভাই বোন ছিলাম, সবাই সামনে। তো চলে যায়, চলে যাওয়ার পরে রাত্রে একটা সময় আবার আসে। তো আমার গ্রামের বাড়িতে চুরি হতো না আর কি, এই জন্য আমরা দরজা দিতাম না। আর দরজা দেয় রেখা, যে আব্বা হাটে গেছে, কখন আসে তখন ঠিক নেই, এই জন্য খোলা ছিল। তো দেখা যায় রাত 11টার পর আসে, ওই আবারও সেই টাকা চাই, দেয় না। ওর হাতে একটা ছুরি ছিল, ওইটা দিয়ে সোজা বাম পাশে এখানে আঘাত করার পরে মা যখন নিচে পড়ে যায়, তখন আমার বোন তাকে ধরে, তার একটা চাদর ছিল, ওইটা ধরে। ধরার পরে কি করে, আমার বোনকে আঘাত করে। দেখা যায় ওই একটা সময় আমি হাতাহাতি করি, আমার যে মাথায় ডান দিকে একটা কাটা দাগ দেখছে না, জি জি জি, এখানে এই জায়গায় আঘাত পাই। তখন আপনি কত বছর বয়সের? তখন হলো 1991, ওটা আছে 2001-এর 19 ফেব্রুয়ারি যেটা হয়েছিল এই ঘটনাটা। জি, এই ঘটনাটা। তারপরে এই যে পুলিশ লাশ নিয়ে যায়, পোস্টমর্টম হয়। লাশ মানে কি আপনার মা মারা গেল? জি, একদম জায়গায় ডেট হয়। একটা দিচ্ছে, এটা একদম কিডনি বরাবর দিচ্ছে। পরে উনি যখন মারা যায়, পরে লাশ নিয়ে যায়। তারপরে আপনার বোনের কি হলো? আমার বোন ওই আবার মেডিকেলে করায়। মানে আপনার বোনও কি মারা যায়? না না না, উনি জীবিত আছে, ওনাকে মেডিকেল করা হয়, বুকে। মানে আলটিমেটলি ওনাকে অসুস্থ আহত অবস্থায় ভর্তি করা হয়েছে, আর আপনার মা জায়গাতে স্পট ডেড। আর আমার এখানে সেলাই দিছি। টাকাটা কি নিয়ে যায় ওখান থেকে? টাকাটা আসলে বাড়িতে ছিল না, ওইটা হলো আব্বা নিয়ে যায় হাটে। ওকে। পরে ওরা তো সবাই বাড়ি ঘর ছিল, পালায় যায় 2001 সালে। তারপর দেখা যায় কি, কিছুদিন এটা নিয়ে থাকি। তখন ডাক্তার দেখা যায় কি, যে আবারও এক সময় আমার আব্বা আমার উপরে এরকম মারামারি করে। তখন আমাদের এলাকার বড় ভাই ছিল, বড় ভাই কিন্তু আবার অনেক শিক্ষিত, কি বিভাগে জানি অনার্স পাস করছিল, নামটি ছিল বকুল। ওকে। বকুল দেখতেন একটার পর একটা মেয়ে আনতো, তোর সাথে আমার একটু পরিচয় হতো। পরে আলটিমেটলি দেখলাম চুরি করতো, প্রথমে মোবাইল চুরি করতো। কিভাবে? আমি একটু এই জায়গাটায় আসবো, তবে তার আগে আপনার কাছ থেকে জানতে চাইছি, আপনার মা যে মারা গেল, তারপরে আপনার ফ্যামিলির কি অবস্থা? আপনার বাবা কি করলো? পুলিশ কি ওনাকে ধরতে পারলো? না, উনি একদম চলে গেছে,
মানে ওরা 3 ভাই ছিল, প্রথম বড় ভাই আসছে, ওনাকে ওই ধরে পুলিশে নিয়ে গেছে। পরবর্তীতে আরেক ভাই আসছে, তাকেও নিয়েছে। তো ও প্রায় 3.5 বছর পরে আসছে। ও যেদিন চোখে পড়ছে পুলিশের সাথে, ওনাকে 7-7 পুলিশে ধরে নেয়। নেওয়ার পরে উনি আবার ছাড়া পান 1.5-2 বছর পরে। আবার ঢাকা হাইকোর্ট থেকে জামিন নিয়ে পরে মনে করেন যে আবার এলাকায় যা ঘুরে বেড়ায়। আপনি ওই সময়টাতে মাতৃহারা হয়ে গেলেন। জি। আর বাবার সাথে তো এক ধরনের দূরত্ব আপনার ছিল, কারণ বাবা আপনাকে মারতো, যে আগে থেকে গায়ে হাত তুলতো, এক ধরনের দূরত্ব। আপনার বোনটা পরবর্তীতে সুস্থ হয়। হ্যাঁ, সুস্থ। Okay. তার কিছুদিন পরে ওর বিয়ে হয়ে যায়। যে মামলাটা হয়েছিল এটা কি পুলিশবাদী কেস ছিল নাকি আপনারাই মামলা করেছিলেন? না, আমরাই বাদী ছিলাম। বাদী হয়েছিলেন, আপনি সাক্ষী দিয়েছিলেন বা আপনার জি, বোন সাক্ষী সাক্ষী দিয়েছিল? দিয়েছিল, হ্যাঁ। শেষ পর্যন্ত ওর সাজা কি হয়? শেষ পর্যন্ত হলো এই 2010-এ আমার ছোট ভাই একবার আসছিল, এই যে আপনার গত জানুয়ারি গেল না, 8 কি 10 জানুয়ারি এই 2014, ওর কাছ থেকে শুনতে পাই যে এই রমজান মাসে নাকি উনি খালাস পায়, বেকসুর খালাস পেয়ে গেছে। একদম যে ছিল সে টাকা নিছে, আমাদের যে মামলা ছিল সে টাকা নিছে। বাট ওদের আসামি পক্ষ 2 জন উকিল আছে, রংপুরের নাম করার উকিল, মানে প্রত্যেকটাই যারা ছিল। আর আমার আব্বা তো আমার 2010-এর পরে উনি আর দেশে নাই, এক কথায় মামলার সরকারবাদী করে দেয়। উনি আগে যাইতো মাঝে মাঝে কোর্টে, কিন্তু উনি থাকে না। পরে আর যাননি? পরে আর যান, পরে উনি বাইরে চলে যান, ইন্ডিয়া চলে যান। বিচারের বানিয়ে এভাবে নিভৃতে কাঁদে। ওকে, হ্যাঁ, তারপরে আপনি যেটা বলছিলেন বকুল আপনাদের কি হতো সম্পর্কে? বকুল কিছুই হতো না। আমার আব্বার যে বড় ভাই, জি, আমি তাকে যেটা বলি, ওনার বাড়ির পাশে ওর বাড়ি ছিল। ওকে। আর ও দেখা যায় ওই যে কই থেকে একটা মেয়ে নিয়ে আসতো, এটা ওর বউ। এভাবেই চলতে চলতে ওর সাথে আমার পরিচয় হয়। তারপর কয় কি ওই আরেক এলাকার এক শিক্ষক ছিল, জি, উনি আবার বলতো কি যাই বকুল একে নিয়ে যা। মানে চুরি যে করতো, আমাদের সাথে কয়জন লোক ছিল, যেমন মাহবুব ছিল, আক্তার ছিল, তারপর আপনার উজ্জ্বল, ঠিক আছে, এরকম ছিলাম আমরা। আপনারা কি সবাই সমবয়সী ছিলেন? সমবয়সী, কেউ একই বয়সী। জি। আপনি লেখাপড়া করতেন না? হ্যাঁ, লেখাপড়া করতাম। লেখাপড়া করার পাশাপাশি আপনি এটা করার সাথে জড়িয়ে গেলেন। কোন ক্লাসে পড়েন তখন আপনি? সম্ভবত আমি ক্লাস 6-এ পড়ি। ক্লাস 6-এ পড়েন। ওরা কি লেখাপড়া করতো? না, ওরা কেউ লেখাপড়া করতো, কেউ এমনিতেই ঘুরে বেড়াতো, কোনো কাজ কাম করতো না। মানে কাজ ছিল হচ্ছে চুরি করা, আর এই যে মেয়েদেরকে নিয়ে এসে বিয়ে করে ফেলা। না, মেয়েদেরকে শুধু বকুলে এটা করতো, শুধু বকুলের এই বয়স ছিল, তাছাড়া আর কারোর এই বয়সটা ছিল না। আর এর বিষয়ে আমরা তখন জিজ্ঞাসা করি নাই, আর বলেনি। ওকে, তারপরে দেখা যায় কি ওই বকুল কয় চল আমরা ওই দিক থেকে ঢাকার লোক আসে, চল আমরা, ওরা ওই রিক্সাওয়ালা আমাদের ইয়া করা থাকতো। ওই মাস্টারের একটা ছেলেও ছিল আমাদের সাথে, আমাদের 4-5 জন একটা গ্রুপ ছিল। আমরা কি করতাম, স্টুডেন্ট ছিল মিরবাগ, ওইখান থেকে মানুষ নামে যাইতো, একটা ব্রিজ ছিল, ব্রিজটা একটু উঁচা, ওইখানে ওই রিক্সাওয়ালা আমাদেরকে ফোন দিত যে এরকম যাচ্ছে 2 জন বা 3 জন, এদের কাছে এরকম দেখছিলাম, কারো কাছে 5,000, 3,000, 10,000 এরকম টাকা পাইতাম। ওই ব্রিজের সাথে 6-7 জন যখন ধরতাম, এমনি মনে করেন যে ভয় রিক্সাওয়ালা পলাইতো, রিক্সাওয়ালা তো আগেই রেডি থাকে পলানোর, আমরা যা পাইতাম ব্যাগ বুগদের কাছে দিয়ে ওই নগদ যা পাইতাম এ নিয়ে রাখতাম। এটা দিয়ে দেখা যায় আমরা আবার হোটেলে খাইতাম, 2-4 দিন চলতাম। পরে একটা সময় দেখা যায় কি সহজ টার্গেট কি করা যায়, মানে এমনি এলাকায় ঘুরতাম, দেখা যায় একটা গরু পাইছি বা ছাগল পাইছি, তাড়াতাড়ি করে নিয়ে বিক্রি করে দিতাম, কেউ দেখার আগে রাত্রে নিয়ে আসতাম, সকালে ওই যে মাস্টারের নাম বললাম ওর কাছে দিলে ওটা বিক্রি করে দিত। মাস্টার মানে কি, উনি কি স্কুলের টিচার ছিলেন? জি, উনি স্কুলের টিচার ছিলেন। ওনার জানি কি একটা ছেলে ওই কোন মেইলি ফাংশনে পড়ে যায়, যার কারণে ওনার নামে মামলা হয়। এক ধরনের জেলে যাওয়ার ভয়ের আগে উনি চাকরিটা রিজাইন দেন, না দিলে ওই যে একটা রিটার্নের টাকা পায় এটা নাকি পেত না, এরকম। মানে আলটিমেটলি ওনার যে পেনশনের টাকা পাওয়ার কথা সেই পেনশনের টাকাটা উনি পেত না, সে কারণে উনি রিটার্ন করেন। কিন্তু মাস্টার হলে কি হলো, উনি একটু দুর্দর্শ লোক ছিলেন আর কি। মানে আপনাদের গুরু ছিলেন উনি, যা কিছু করতেন ওনার কাছে গিয়ে আপনারা দিতেন? ওনার কাছে দিত, আবার আমরা বিক্রি করে দিতাম, নিজেরাও করতেন। হ্যাঁ, নিজেরাও, বা ওনাকে আপনাদের দলের সাথে পেতেন এবং এক ধরনের সাপোর্টও পেতেন ওনার কাছ থেকে। সাপোর্ট মানে একজন প্রভাবশালী লোক, তো ওনার কাছে মানে সহজেই কেউ এই ধরনের লোক চাকতে পারতো না যে আমার এটা করছে বা এটা করেন, দেখা যায় উনি আমাকে সেভ করতো। ওকে। পরে এরকম অবস্থা, এখন আমার রাত্রে থাকি কোথায়, দেখা যায় বাড়িতে গেলে আমার আব্বা খুব মারধর করতো। পরে কি করতাম, ওই যে খুনি জোবাইদুল মার খুনি উনি, জি, উনি আবার জামিনে বাইরে আসে না, আসার পরে উনি আবার বিয়ে করে, উনি এখন বাইরে আছেন, সে অনেক সুন্দর দেখতে, দেখা যায় বয়সে আমার সে এরকমই হবে হয়তো বা। কি করে ওই যে বাড়িতে গেলে দেখা যায় আব্বা মারতো, তো মায়ের তীব্র এত পরিমাণ ছিল যে লাঠি ভাঙতো, মারি ছাড়তো, নতুবা ওনার গায়ের শক্তি কমে যেত, মানে কোন একটা কারণে ওনার মন না চাইলে আর মারতো না, তাছাড়া এইভাবে মারতো। এই মারার কারণ কি দেখাতো উনি, কি কারণে মারতেন? এই তুই এতদিন কই আসলি, হঠাৎ করে বাড়িতে আসলি, তারপরে তুই রাত্রে বাড়িতে থাকিস না। হ্যাঁ, দেখা যায় দিনে যদি আমি বাড়িতে আসি শুধু বইটা নিয়ে স্কুলে যাই, হয়তোবা দেখা হলো না, আবার বিকালে যদি আসি বাড়িতে ঢুকি হয়তোবা দেখা হলো যে বইটা থুয়ে আমি চলে যাচ্ছি। কারণ কি করে ওই এরকম মারধর করে, আমি আবার ওই চাষির বাড়িতে যা ঢুকতাম, তো ওই বাড়িতে তো আর আব্বা ঢুকতো না, জি, ওই বাড়িতে যা ঢুকতাম সময় ওই ওর মা ওকে বলতো কি যে ওই আমাকে বুঝাইতে
কারণ আমি ওই কেসের দ্বিতীয়তম সাক্ষী ছিলাম, যে ওকে যদি হাত করা যায় তা ও যদি সাক্ষী না দেয় জোবাদুলের বিরুদ্ধে, তাহলে এমনি এমনি মনে করো যে আমরা খালাস পাওয়া যাবো। এই জন্য এটা কে বোঝাইতো আপনাকে? জোবাইদুলের মা? জোবাদুলের মা জোবাদুলের বউকে বুঝাতো। জোবাইদুলের বউকে? যে বউকে সে বিয়ে করে নিয়ে আসলো? বিয়ে করে নিয়ে আসছে। ওকে। ওকে বলতো কি যে তুই এটা করিস, এটা করলে মনে করো ও যদি বুঝলে পরে যে কিছু টাকার লোভ দেখাস, যে নেই ভাতটা দেয়। আমি তো প্রায় সময় না খেয়ে থাকতাম, তো ভাত দিত, ইয়া করতো, দেখা যায় পাশাপাশি রুমে থাকতাম। পাশাপাশি রুমে থাকতেন মানে কিভাবে পাশাপাশি রুমে থাকতেন? ওদের বাড়িতে আমি থাকতাম। জোবাইদুলের বাড়িতে আপনি থাকতেন? কেন থাকতেন? আমার থাকার জায়গা নাই, ওই যে আব্বা তো মানে মায়ের ভাই আসলাম চলে, এখন আমার থাকতে হবে, আবার ওই বকুলকে খুঁজতে হবে, বকুল কোথায়, আর না তো মেশিন ঘরে, তার সাথে ঘরে থাকতে পারতেছি। আর এরা আপনাকে শেল্টার দিতে এই কারণে যে কারণ ওদের একটা বিশেষ ফায়দা আপনাকে দিয়ে লোটানো সম্ভব। আপনি যদি সাক্ষীটা না দেন তাহলে জোবাদুল আলটিমেটলি ওখান থেকে ছাড় পেয়ে যাবে, সে কারণে আপনি ওই বাড়িতে একটা ভালো শেল্টার পেতেন, এবং আপনি সেই শেল্টারটা নিতেনও কারণ আপনার বাবা আপনার উপরে প্রচুর অত্যাচার করতেন। নিতাম। ওকে, প্রিয় শ্রোতা, আমি একটু সারাংশ টানতে চাই আপনাদের সবার বোঝার জন্য। এই ছেলেটি ছোটবেলায় এমন একটি অসহিষ্ণু পরিবারে বড় হয়েছে যেখানে বাবা তার গায়ে হাত তুলতো প্রতিনিয়ত। লেখাপড়া খুব ভালো ছিল না, চারপাশের পরিবেশটা খুব বেশি ভালো ছিল না। বকুল নামের একটা ছেলের সংস্পর্শে এসে তার ওই যে একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, সেই সর্বনাশের দিকে সে যাচ্ছে। সে ছিনতাই করছে এবং একই সাথে তার ছোটবেলায় সবচেয়ে বড় যে দুর্ঘটনাটি ঘটে, তার চোখের সামনে তার মাকে খুন করে তার কোনো এক আত্মীয়, যে আত্মীয়টা তার বাবার অর্থের উপরে নির্ভর করে ব্যবসা করত। তার বাবা কোনো কারণে তার কাছ থেকে অর্থ নিয়ে আসার পরে সেই রাতেই জোবাদুল নামের এই লোকটি তার মাকে ছুরিকাঘাত করে মেরে ফেলেন, এবং এটা ঘটে ওর চোখের সামনে যখন ও একেবারেই ছোট, ক্লাস 6-এ পড়ছেন। বুঝতেই পারছেন কত বছর বয়স, 11 থেকে 12 বছর বয়স। এবং এই সময়টাতে ওর এক বোনও আহত হয়, ও নিজেও আহত হয়। মামলা যখন পরবর্তীতে চলছিল এবং যখন বলা একটা কথা আছে না যে শোক কিন্তু বেশি দিন থাকে না, শোক যখন স্তিমিত হয়ে এসছে ধীরে ধীরে, বাবার যে সেই খারাপ আচরণ, সেই খারাপ আচরণ কিন্তু তার উপরে আগের মতোই বহাল থেকেছে, এবং একই সাথে ও কিন্তু সাইমultaneously ওই যে খারাপ ছেলেপেলে ছিল ওর চারপাশের পরিবেশের সাথে, সেই সব খারাপ ছেলেপেলেদের সাথে মিশে পুরো মাত্রায় বখাটে হয়ে যাওয়ার সম্ভাবনার মধ্যে তৈরি হয়েছে। বাবা বাড়িতে আসলে প্রচুর অত্যাচার করছে এবং তার রাতের বেলা থাকার জায়গা মিলছে না। সে কোথায় যাবে? সে যাচ্ছে আইদার বকুলের কাছে। বকুলকে খুঁজতে গেলে দেখা যাবে যে অনেক জায়গায় খুঁজে বের করতে হবে, সেজন্য সে বকুলের কাছে যাচ্ছে না, যাচ্ছে হচ্ছে সেই বাড়িতে যে বাড়িতে তার মায়ের খুনি, অর্থাৎ জোবাদুলের বাড়িতে। কারণ ওই বাড়ি আবার তাকে খুব ভালোভাবে জামাই আদর করে রাখছে, খাবার দাবার দিচ্ছে, থাকার জায়গা দিচ্ছে। এবং ওই বাড়ি কেন করছে? কারণ তার সাক্ষীটা যদি বন্ধ করা যায়। 10% বলছে নো এবং 7% হচ্ছে নো কমেন্টস। যাই হোক, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এসএমএস পোলে অংশগ্রহণ করবার জন্য। আমরা আবারও ফিরে যেতে চাই সাদেকের কাছে। সাদেক, আপনি জোবাদুলের বাড়িতে থাকতেন, এটা নিয়ে আপনার বাবা আপনার সাথে রাগারাগি করতো না? অবশ্যই। কি করতো? এটা নিয়ে উনি পাইলেই মানে এরকম মেরে ফেলতো, এমন একটা অবস্থা যে তুই আসামিদের বাড়িতে যাবি কে। এর সময় আরো সে তীব্র হয়ে যায়। তখন কি বলে, একটা মহিলাকে বলে কি, ওকে যদি তুমি আমার কাছে দিতে পারো তুমি যা চাইবে দিবে। কোন মহিলাকে বলে? ওটা আমাদের বাড়ির পাশেই এক মহিলা ছিল। কে বলে এটা? আপনার বাবা বলে? আমার আব্বা ওনাকে বলে। কিভাবে দিবে? মানে ওনাকে ধরে নিয়ে এসে দেবে? আমাকে যদি ধরে দিতে পারে কিছু টাকা দেবে, এরকম লোভ দেখায়। তা আমি কি করছি, একটা বিল আছে ওই দিক দিয়ে, ওই দিন আমি সারাদিন কিছু খাইনি। তখন হলো বিকাল 3-4টার মতো বাজে, তো ওকে আমি দাদি করে ডাকতাম, কি দাদা, দাদা এদিকে ইস কিছু খাস নাই, তো মায়া লাগে। তখন নে তুই যেন খা, আমি পানি আনি। তো উত্তরবঙ্গের মানুষ আপনি, উত্তরবঙ্গের একটা কথা আছে, আপনি জানেন না, বুঝতে পারবেন কিনা, মাও নাই যার ভাও নাই তার। শুনেছেন আপনি? শুনেছেন আপনি? আমি উত্তরবঙ্গের ছেলে, যে কারণে বললাম। হ্যাঁ, উনি আমাকে যে খাইতে দিয়ে না কি করে, তাড়াতাড়ি করে আমার আব্বার কাছে চলে যায়। চলে যায়, যখন আমার আব্বারে দেখি তখন আমার ভাত খাওয়া এমনি বন্ধ হয় আর কি, জমের মতো ভয় পেতেন। হ্যাঁ, উনি কি করতো, চল বাড়ি এই নিয়ে যা, কি করে আবারও মারি। খাওয়াটা কমপ্লিট করতে দিয়েছিল? খাওয়াটা কিসের কমপ্লিট, যখন দেখছি মানে আমি অবাক, যে সারাদিন না খেয়ে আছি, এখন এই অবস্থা। কি করতাম, বাধ্য হয়ে আবার মানে নিয়ে গেল, নিয়ে যে মারধর করে জাস্ট কয়েকদিন বাড়িতে ছিলাম, থাকার পরে আবারও দেখা যায় যে একটা নেশা হয়ে গেছিল সবসময় বাইরে যাওয়া। উনি চাইলেও এই মায়ের ভয় কি বা কি আছে যে গেলে মায়ের খাবো এমনটা মনে ছিল না। তাই কি করতো, উনি দেখতো কি যে দোকানে বসতাম, কি বাবা আজকে এত টাকা কম কে, বিক্রি কম হয়েছে, এই জিনিসটা নিয়ে মানতো না। না আমি বসলে দোকানে বিক্রি হয়, তুই বসলে হয় না। মানে উনি আপনাকে সন্দেহ করতো? জি, সন্দেহ করতো। এবং আপনি কি ওইরকম টাকা পয়সা টান দিতেন? না না, ওইখান থেকে আমি টাকা পয়সা দরকার ছিল না। আর ওনার রাগ এত তীব্র ছিল যে মানুষ ওনার কাছে যায় উল্টা পাল্টা কিছু করতে ভয় পাইতো। উনি যে দোকান করতো, মুদির দোকান, ভুলেও যদি কেউ ভুল করে কয় যে আমাকে ম্যাচটা দাও, আমি বিড়ি খাবো, তো তার খবর আছে, মানে দিবে না, এমন একটা জিদি লোক। ওই আবার চলে যায়, তখন বকুলের সাথে আবার যোগ দেয়। তা বকুল কয় কি, আমার এই চিন্তায় করে আমাদের একটা দামি মোটরসাইকেল দরকার, যেটা দিয়ে আমরা দ্রুত চলতে পারবো। তখন আমরা ওই তিস্তার ব্রিজ থেকে পার হয়ে অনেক দূর চলে যাই একটা মোটরসাইকেলের শোরুমে। তো যাওয়ার আগে কি করে, একটা পানির বোতল কিনলো, পানিটা ফালাই দিল, এটাতে পেট্রোল ভর। বকুল যেটা পেট্রোল ভরলে কি হবে, ভর পেট্রোল ভরে। আর দেখা যায় পকেটে কিছু টাকা ছিল, 30-40 হাজার এরকম পকেটে রাখছে। মোটরসাইকেল শোরুমে গেছে,
যে একটা পালসার গাড়ি, ওইটার দাম করলো 1,60,000 টাকা। তখন কি করলো, ওই দাম দর করলো, করার পর কয় কি আমারে বলে যে তুই বলবি যে আমি আগে চালাই, অর্থাৎ এমন ভাব নিতে বলছে যেন বুঝতে না পারে যে আমরা এরকম চিন্তাই। বলতাম কি যে আঙ্কেল আমরা একটু চালাই দেখি, কয় কি না একটু দাম না করে চালা যাবে, হলো 1,60,000 টাকা দাম। তো একটা মোড় আছে, ওই মোড়ে আমরা দুইজন বসে কি করি চালাই, চালাইতে কি 2-3 পাশ ঘুরছি, যখন দেখি একটা বাস আছে এদিকে, তখন ওর ডান দিক দিয়ে ঢুকাইয়া এত জোরে টান গাড়ি। আর ওই আমাদের কাছে পানির বোতল ছিল, ওটা ছিল পেট্রোল, ঠিক আছে, মাঝ রাস্তা আছে, ওটা আমরা গাড়িতে ঢালে দিই। দেওয়ার পরে যখন দেখে যে ওরা আসে না, তখন ওই তিস্তার ব্রিজে কিন্তু পুলিশ থাকে কেন, একটা রাস্তা একবার গাড়ি পশ্চিম সাইড থেকে যায়, গেলে পরে আরেকবার পূর্ব দিক দিয়ে আবার সারে গাড়ি, আবার যখন ট্রেন যায় তখন দুই দিকেই বন্ধ থাকে, এই কারণে এখানে সব জায়গায় পুলিশ থাকে। তো ওই শোরুমের মালিক পুলিশকে ফোন করে, তখন মানে আমরা গাড়ি মিডিয়াম ভাবে চালাইছিলাম, আর আমার গায়ে ছিল একটা শার্ট, একটা লুজ প্যান্ট, আর আমাদের চুরি করার আগে প্ল্যান ছিল কি যে আমার গায়ে থাকবে একটা স্যান্ডো গেঞ্জি, আর ভিতরে থাকবে হলো যে ট্রাউজার প্যান্ট আছে না, ওটা কাটা 3/4, অর্থাৎ মাঝ রাস্তায় আমার কি করবে, নামাই দিলে পরে আমি পুলিশ যেন আমাকে চিনতে না পারে। তো দেখা যায় একা বাঁকা পথ, পুলিশ অনেক দূরে ছিল। পেট্রোল দিয়ে আপনারা কি করলেন ওই সময়টাতে? ওই সময়টা কি করলাম, যখন ওই যে আমরা গাড়িতে হালকা কিছু তেল ভরে দেয় ওরা, আমরা অনেক দূর আসার পরে কি করি, ওইটার মধ্যে আবার তেল ভরি। ও, তার মানে ওই পেট্রোলটা আপনি গাড়িতে দিয়ে নিলেন এই কারণে যাতে নিয়ে যেতে সুবিধা হয়, যেন মাঝ রাস্তায় বন্ধ না হয়ে যায়। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনি যখন ওখান থেকে গাড়িটা নিয়ে আসলেন শোরুমের সামনে থেকে, তখন তো আপনাদের কেউ একজন ওখানে থাকার কথা ছিল। না, আমরা 2 জনে গাড়িতে ছিলাম, ওরা বুঝতে পারে নাই যে আমরা গাড়িটা এইভাবে নিয়ে পালাবো। তার মানে দোকানদার আপনাদেরকে বিলিভ করে আপনাদের 2 জনকে একইভাবে মোটরসাইকেলে উঠে চালাতে দিয়েছে। মানে আমরা এমন ভাব নিয়েছি যে 2 জনে আমরা গাড়ির জন্য পাগল, সোজা কথা, মানে আমিও চালাতে যাচ্ছি, ও চালাতে যাচ্ছে, আমরা 2 জন আপন ভাই পরিচয় দিতাম। ওকে, তার মানে দোকানদারকে কনফিউজ করে দিয়েছে। ও বলতো কি যে শালার বাপটা মরেও না, কিন্তু ওর কোনো বাপই নাই, শালার বাপ মরে না, এত জায়গা জমি থাকতে আমার একটা ভালো গাড়ি কিনে দেয় না, এরকম শোরুমে বললো। ওই কর্মচারীটা হাসি যে ভাই কি, আর ওর চেহারা এত সুন্দর ছিল যে কেউ দেখলে মনে করবে না চোর বা ডাকাত, এরকম কিছু মনে করবে না। ওকে, বাইকটাকে চালাচ্ছিল, ওই চালাচ্ছিল, আপনি পিছনে বসেছিলেন। ওকে, তারপর কি হলো? তারপরে কি করলো, ও আমার জিগালো তো যেমন যেমন ড্রেস পরতে পেয়েছিলাম, পড়ছিলি? হ্যাঁ। এখন পুলিশ কত দূরে, আমি পুলিশের দেখা যায় না। তখন দ্রুত করে আমার নামাই দিল, দিয়ে বলছে শার্ট মার্ট খুলে তুই এই যে ইরিখাত আছে এখানে মানে করবি, কাজ করবি। তখন আমি কি করলাম, দ্রুত আমার গায়ে একটা সাদা গেঞ্জি ছিল, আর 3/4 প্যান্ট যেটা বলতাম, প্যান্টের নিচে ওইটা ছিল, ওই প্যান্টটা খুলে ওই ইরিখাতের মাঝে ডুবাই দিলে পরে মানে হয় কি, কতক্ষণ পরে মানে আমি ওইখান থেকে ধীরে ধীরে হেঁটে যাচ্ছি, ওই পুলিশ এসে আমাকে জিজ্ঞেস করে, এই দাঁড়াও, কি এদিক দিয়ে কোনো হুন্ডালা দেখছো? আমি কই দেখছি তো, 2 জন। ওইখানে আবার 2টা রাস্তা ছিল, একটা ছিল ডান দিক দেয়া আর একটা ছিল সোজা। যেটা সোজা রাস্তা ওইটা কিন্তু প্রায় এই 1/2 কিলোর কম দেখা যায়, আর যেটা মানে ডানে গেছে ওইটা কিন্তু আপনার এই কিছু দূর গেলে আর দেখা যায় না। তো ও কি করে, আমি বলি কি যে এই দিক দিয়ে দেখলাম 2টা লোক যেতে, আর এদিকে একটা লোক গেছে। তো পুলিশের 2টা গাড়ি ছিল, একটা ডানে গেল একটা সোজা গেল, পুলিশের দিকটা আমি এদিকে ঘুরাই দিচ্ছি। তখন পুলিশ আমার কথা বিশ্বাস না করে 2 জন 2 দিকে গেছে। যে সোজা গেছে ও যায় দোকানে ছিল, অনেকগুলো লোক জিজ্ঞাসা করছে যে এখানে কি কোনো মোটরসাইকেল গেছে? গেছে। কজন গেছে? তো অনেক লোক, 1জন গেছে, আমরা দেখছি একটু আগে। তখন পুলিশ মনে করছে আমার কথাই ঠিক, তার মানে এদিকে 1জন গেছে আর গাড়িতে ছিলাম আমরা 2 জন, ঠিক আছে। কিন্তু আমি যেখানে, পুলিশ আমাকে চিনতে পারে, চিনবে কি করে, ওই যে ড্রেস করছি। পরে বকুলের সাথে আমার 2 দিন পর দেখা হলো, কিন্তু গাড়ি কই, গাড়ি পৌর মার্কেটের দিকে, এদিকে আমি বিক্রি করে দিছি। কত? 60,000 টাকা। 1,60,000 টাকা, 60,000 টাকা চোরাই মাল বোকা, আর কম দামে বিক্রি করলাম। ও কি করলো, আমার বললো তুই 10,000 টাকা। আমি 10,000 টাকা, মানে এরকম ঝগড়া হয়। পরে ঝগড়া করিস না, তোর যা লাগে আমি তো আছি। আমি ঠিক আছে। তো কিছুদিন আগে আবারও ঠিক একই অবস্থা, এভাবে ওটা করছিল কি, ও এক লোকের সাথে খুব মিশত, ওটার বাড়ি লালমনিরহাট। তো ও আমি বকুল, তো বকুল পিছনে বসা ছিল, আর ওই লোকটা চালাচ্ছিল গাড়ি। তো ওকে কি, আমি অনেকদিন থেকে চালাই না, আমি একটা চালাই। তো মাঝ রাস্তা কি করে, ওই লোকটা অনেক সুযোগ করছিল কিভাবে ওকে দিয়ে গাড়িটা নেওয়া যায়। তো লোকটাকে একটু দাঁড়াও, আমার প্রসাব করো। ঠিক আছে, লোকটা নামে প্রসাব করার জন্য এই গাড়ি আবার সোজাটা, ওটা ছিল আপনার জংশন গাড়ি, ওই গাড়িটা এভাবে টানতে, কিন্তু ওইটা পুলিশ আর মানে কেউ করেনি। কিন্তু ওই লোকটা আবার ওকে চিনতো, যখন গাড়ি নিতে আমাদের এলাকায় ঢুকে গেছে, তখন আবার সেই মাস্টারের মুখোমুখি, কিচ্ছু করে না, টাকা দিতে হবে। গাড়ি নিয়ে যায়, টাকা দেয়। আমি ভাবলাম যে না, এগুলো খুব রিস্ক, আমি এটা ভাই করতে পারতাম না। কয় শোন, আর একটা কাজ করতে হবে। কি কাজ? আমাদের কিডনি লাগবে, মানে কিডনি লাগবে, ঢাকা থেকে ডাক্তার আসবে, আমরা কিডনি দেবো। এটা অনেক আগে থেকেও আমাকে বলে, প্রায় মাস 2 থেকে বলে কিডনি কোথায় পাই, এরকম একটা খুব টেনশন। তো ভাবছিল কি, যদি টাটকা কোনো লাশ পরে থাকে, ও সেই কিডনি বিক্রি করে দেবে, মানে নিয়ে ঢাকা থেকে ডাক্তার আসবে, লাশ দেবো, ও কাইটা নিয়ে চলে যাবে। তো এদিক মধ্যে ওই যে আমাদের খুনি জোবাদুল, ও আবার কি করে, জামিনে ছাড়া পায় ঢাকা হাইকোর্ট থেকে। তো করে কি, ওর প্ল্যান, যে চকিদার আমার ধরাই দিচ্ছে,
এরে আমি খুন করবো। তো ওইটা আবার বকুল রে কয়। বকুল কিন্তু ওরেও চিনত। বকুল আর ওই জোবাদুল কিন্তু একই বয়সেরই। আর আমাদের মার্ডার কেসের আসামি আরেকটা ছিল মনির নাম। তো মনির ছিল অনেক গরিব, মনির জড়িত ছিল না, কিন্তু ওই মনির নাম দেওয়া হয় আমার ফুফা নিয়ে। আবার ওই যে দেখা যায় আসামি বেশি করলে ওই নাম কাটার জন্য সভাপতি বা যে কোনো একজন নেতা রাজনীতিবিদের কাছে যাবে, তারা টাকা নিয়ে মনে করে নামটা বাদ দিয়ে দেবে। এটা হচ্ছে তাদের একটা লাভ। পরে তারা কি করে যে কিডনি লাগবে, তা আমার কয় এরকম পাইছি, তোর সাথে জোবাদুলের খিস আছে। জোবাদুল চকিদার মারার পরিকল্পনা করছে, জোরে খুন করবে। এটা হলো বৃহস্পতিবার দিন ছিল, জোরে খুন করবে। আর অলরেডি ডাক্তারকে ফোন দিচ্ছে ঢাকা থেকে যে আপনি আসেন, এই কিডনি পেয়ে যাবেন। ডাক্তার 2-3 দিন ওই এলাকায় আছে। আমি একটু থামাই আপনাকে, সেটা হচ্ছে যে এখানে বকুলের ইন্টারেস্টটা কি? জোবাদুল খুন করবে কোন এক চকিদারকে। চকিদারকে, হ্যাঁ। আচ্ছা, সেটার জন্য কিডনি নিবে হচ্ছে কোন এক ডাক্তার, সেটা বিক্রি করে দিবে বকুল। কারণ বকুল একটা বড় অ্যামাউন্টের টাকা নিয়ে বিক্রি করে দিবে। বকুলের এক বন্ধু ছিল ঢাকায়, ঠিক আছে, সে বকুলের ফোন দিচ্ছে এরকম 2টা কিডনি লাগবে। আচ্ছা, টাকা ঠিক আছে দেওয়া যাবে। কয় কত? 2 লাখ টাকা পাবি। কুমিল্লা থেকে যায় ডাক্তার, তার নাম ছিল মাহমুদ। আমি এমন চশমা পড়তো, দেখতাম গেছে। আপনার সাথে জোবাদুলের সম্পর্ক কেমন ছিল? না, আমার সাথে জোবাদুলের কখনো মানে একই এসে দেখা হতো না। কখনো দেখা হতো না? দেখা হতো না। এই গ্রুপে তো আপনারা একই সাথে অপারেশনটা করতে যাচ্ছেন। জোবাদুল মারবে চকিদারকে, এটা জোবাদুল বকুলকে বলছে। বকুল যে আবার আমারে কইছে, এটা কিন্তু জোবাদুল জানে না। আপনাকে বকুল এটা কেন বলেছে? বকুল এটা বলেছে এই জন্যই যে ঢাকা থেকে ডাক্তার আসবে, ঠিক আছে, যখন খুনটা হবে তখন আমি ওই ডাক্তারকে ডাক দিয়ে নিয়ে যাবো, আসেন কিডনি নেবেন, এই ডাক্তার এইখানে আছে আমাদের এলাকায়। তখন কি হয়েছে, এই জন্যই আমাকে বকুল নেয়। আরেকটা কথা হলো, ওইখানে আমার ডাকলে যাবো, কারণ জোবাদুলের সাথে আমার একটা শত্রুতা আছে, ডাকলেই আমি এই কাজে একটা আগ্রহ দেখাবো। এটা হচ্ছে বকুলের ধারণা। আর ওই জোবাদুল আবার কি করে, মনির নামের একটা ছেলেকে কয় যে চকিদার তোকেও ধরবে, আমাকেও ধরাই দিচ্ছে, তাছাড়া চকিদার আমরা মেরে ফেলি। কারণ চকিদারকে মারা অনেক সহজ, ও রাত্রে বেলা পাহারা দেয়, একটা সময় স্কুলের পেছনে না মারবে, আমার একটা পরিকল্পনা ছিল। তো ওই দিন দেখি রাত 11টার মতো বাজে, চকিদার নাই। চকিদার বাড়িতে খোঁজ নেওয়া হলো, বলো যে চকিদার 1টা বাজে হাটে আছে, আসবে। তখন দেখি রাত 11টার পরে চকিদার হাটের থেকে আসতেছে। চকিদার, আমার আব্বা, ওই এলাকার মেম্বার, হেলাল মেম্বার, তারপরে হলো আরো কয়েকজন লোক দেখি একেবারে আসতেছে। তার মানে ওই দিন আর হলো না। তখন মনিরে কি করছে, ওই এরকম যখন একটা সিচুয়েশন যে মারবো, আমাদের কাছে সবকিছু অস্ত্র, মনিরে ভয় পায়। পাওয়ার পর এই কথাটা ফ্লাশ করে। এটা হলো ওই যে জোবাদুলের এক চাচা আছে, আপন চাচা, তার কাছে বলে। তখন কি করে, এটা নিয়ে বিচার হবে, যে বিচার হবে, প্রমাণ হবে। যদি জোবাদুল দোষী হয় তো ওর শাস্তি হবে, কারণ একজন আইনের লোকরে মারবে এমন পরিকল্পনা। তখন ওই জায়গায় কি হয়, যে আমরা খুব ভয় আছি। আমি ভয় না, বকুল অনেক টেনশনে আছে যে আমার নামও কয় কিনা আমি জড়িত। বকুল যে জড়িত এটা কিন্তু কোনো প্রমাণ নেই, কারণ ওটা বকুলের মনে আছে। ওটা জোবাদুল জানে না যে ওরা চকিদারকে মারলে ওরা আবার কিডনি বিক্রি করবে। এটা শুধু আমি আর বকুল জানি, আর কেউ জানে না। আবার যেটা একজন ডাক্তার, পশুর ডাক্তার, মানুষের ডাক্তার, তখন কি অ্যানথ্রাক্সের আসে, রোগ আসে, একটা করে গরু ইঞ্জেকশন দিলে 15 টাকা 20 টাকা করে দিত। এই গরু ইঞ্জেকশন আবার আমি দিতে পারতাম, কারণ আমার হাতে একটা ইঞ্জেকশন ছিল, সেটা অনেক মোটা ছিল একটু। আমার যেটা ছিল, উনি আবার ওই বিচারের মাঝে যাবে। যাওয়ার পরে জোবাদুল কি কথা জানেন, দূর এর তো মারতে চাইছি আমি, দিনতে মানুষ মারলাম, আমার কিছু করতে পারলো না আর কি। তখন এই কথাটা আমার মাথা একদম মানে রক্ত গরম হয়। আমি কি করি, ওই ইঞ্জেকশন দিয়ে যায় ওর পিঠের মাঝে 3-4টা হানা দিই। দেওয়ার পরে সবার সামনে মানে এক ধরনের আমার অনেক যে দুটা যায়। তখন কি করি, আমি সবার সামনে যাই, যখন যাই কেউ বুঝতে পারে না, যায় কোনো কথা নেই, এগুলো কথা রেখে দিছি ওই ইঞ্জেকশন দিয়ে। ওটার মধ্যে কোনো বিষ ছিল না, দিছি। দেওয়ার পর কি করছে, ওকে ধরা হলো, ওই জোবাদুলকে ধরলো, ধরে ডাইরেক্ট দিয়েছি। ওর এত বড় সাহস, খুন করছে। আবার আমার যে স্বয়ং চাচা ওর সামনে কইতেছে। পরে ওই দিন কি করলো, ওকে আবারও ধরে জেলে দিল। পরে ওই বিষয়ে আমার আর কিছু হলো না, আমি যেটা আঘাত করলাম না, ও 2 ভাই একটু মানে করছিল, পরে আর কিছু করেনি। তারপরে ওর বউ আমার দিকে কোনো কিছু মানে যে আমার ওর স্বামীরে মারলাম ভাইয়া, এই ধরনের কোনো কিছু না। তখন ওরা আরো মানে আমার প্রতি ভালো ব্যবহার দেখাইলো, যে না একেই আমার হাত করতে হইব, যদি স্বামীরে বাঁচাতে যাই একে আমার বুঝাই শুনাই যেমনে হোক কোর্টে নিয়ে সাক্ষীটা চেঞ্জ করে দিতে হইব, যে কে মারছে আমি জানি না, এরকম একটা মানে বোঝানোর চেষ্টা করে। তখন না, আমি তো আর মানি না। তারপরে অনেকদিন পরে দেখা যায় ওর বয়স একই রুমে থাকি, ওর বয়স দুষ্টামি ফাজলামি করতে করতে একসময় শারীরিক সম্পর্ক হয়ে যায় তার সাথে। শারীরিক সম্পর্কটা হঠাৎ করে কিভাবে হলো? না, হঠাৎ করে না, এটা তো আমরা 2006-7 থেকে ওনার বাসায় যাই আসি। এটা হয়ে গেল আপনার 9 দিকে। এই প্রত্যেক দিন যাই থাকি, মাঝে মাঝে দেখা যায় একই রুমে থাকি, বা রুম পার্টিশন দেওয়া থেকে ওদিকে থাকি, আবার দুষ্টামি ফাজলামি করি আমরা। এরকম করতে করতে ওই চাচিয়া বাচ্চা এমন কোন সম্পর্ক বাধা হয় দাঁড়ানো এক সময় হয়ে যায়, একদিন না শুধু একাধিকবার হয়। জোবাদুল তখন জেলে থাকা অবস্থায় উনি কি আপনার যে বয়স, আপনার সেম এজ ছিলেন আপনি যেটা ছিল? এই ধরনের কাজ গ্রাম অঞ্চলে সাধারণত হলে যেটা হয় যে সবাই জানাজানি হয়ে যায়, এক পরিবার থেকে আরেক পরিবারে জানাজানি হয়ে যায়, একটা কুৎসা রটনা হয়। আপনার ক্ষেত্রে কি হয়েছিল? বাইরের মানুষ জানতোই না যে আমি ওই বাড়িতে যাই,
যেতাম হলো রাত্রি। আপনি এই যে আঘাতটা করলেন সবার মধ্যে, সালিশের মধ্যে আঘাতটা করার পরও আপনি ওই বাড়িতে থাকতেন? কিছুদিন যাইতাম না, কিছুদিন পর দেখা যায় ওরা আবার আমার সাথে হাত দিয়ে কথা কইতো। দেখা যায় ওর বউ আবার আমার ডাক দিয়ে কথা কইতো, ওর মা কয় কি চাচা বাপের সমান, এইটা সেটা একটু বুঝাইতো। আপনি যে মহিলার সাথে এই ধরনের সম্পর্কে জড়াতেন, আপনার লাইফে কি এটাই প্রথম এই ধরনের সম্পর্ক ছিল? হ্যাঁ, এটাই প্রথম। আপনি তখন পর্যন্ত কোনো মেয়েকে লাভ করতেন, কোনো মেয়েকে ভালোবাসতেন? দেখা যায় যে আমি সব মেয়ে পছন্দ করতাম তারা আমার দিকে তাকাইতো, কেননা ওই বুঝতে পারছেন কোনো ভালো ড্রেস নাই, তারপরে আপনার মিশি চোরদের সাথে খালি মানে বিভিন্ন খারাপ কাজে থাকতাম। পরে কি হলো, বকুল করলো আরেকটা কাজ করতে হবে। একটা লোকের মেয়ে বিয়ে দিছে, সেই মেয়েটার স্বামী ওই মেয়েটাকে দিয়ে দেহ ব্যবসা করতে চায়, কিন্তু মেয়েটা রাজি না। তো মেয়েটার বাপে কি করে, এখন ওই বাড়ি থেকে যে যেমন বিয়ে হলে মেয়েরা বাপের বাড়িতে আসে না বেড়াতে, এটা বাঁচতে দেয় না ওর স্বামী। ওই মেয়েটার বাপ যখন আনতে যায় তখন ওই মেয়েটার বাপের অপমান করে। ঘটকের যে বিয়ে দিছে ছেলের বাড়ির পাশে ওই ঘটক। ঘটক কয় এখন কি করা যায়, এটা তো খারাপ লোক, ভালো মনে করে দিছিলাম, ছেলেটা তো ভালো না। তখন ওদের নামে মামলা করবে। মামলা কি, ওই মেয়েটাকে উঠাই আনতে হবে, আনলে পরে এরা একটা গুম কেস করবে। আমি ঠিক বুঝতে পারিনি, যদি ব্যাপারটা আপনি আরেকবার একটু পরিষ্কার করেন। মানে ওই যে মেয়েটাকে তার স্বামী অত্যাচার করে, যে আমাদের একটা কন্ট্যাক্ট পাইছি, আচ্ছা, সেটা হলো একটা মেয়েকে উঠাই আনতে হবে, একটা মেয়েকে উঠাই নিয়ে আসতে এবং হবে। মেয়েটা শেষ চাই আসবে যদি আমরা পরিচয় দেই যে আমরা এরকম আপনার আব্বা আমাকে পাঠাইছে আপনাকে নিয়ে যেতে। ওকে। আর ওই দিন ছিল ওই মেয়েটার শ্বশুর যে আছে তার মৃত্যুবার্ষিকী না, ওই মৃত্যু হলে একটা 40 হয় না, সেটা। ওকে। তো আমরা একটা হুন্ডা নিয়ে যাই। মেয়েটাকে কেন তুলে নিয়ে আসবেন? মেয়েটাকে আনার পরে ওই মেয়েটার আব্বা গুম কেস করবে ওই ছেলের উপরে। ছেলের বিরুদ্ধে? হ্যাঁ। ছেলের বিরুদ্ধে কেন গুম কেস করতে চায়? ওই যে ছেলেরা এরকম এই যে মেয়েটাকে অত্যাচার করে, তারপরে এটা একটা শাস্তি দিতে চাচ্ছে, শাস্তি দিতে চাইতেছে তাদের। এবং মেয়েটার এটা রাজি ছিল, যে কারণে আপনারা পরিচয় দিলে আপনার সাথে আসবে। মেয়েটার বাপকে বুদ্ধি দেয় আমাদের এলাকার একজন লোক, যে মামলা বেচা কিনা করে, এরকম একটা লোক এই বুদ্ধিটা দেয়। হ্যাঁ, যে ওকে নিয়ে আসো। আর ওই ছিল একটু টাকা পয়সা ছিল, বাড়িঘর ভালো ছিল। ওকে। এই মামলা করলে দেখা যায় মামলার ভয় ওরা টাকা দিবে, টাকা দিলে পরে ওই মেয়েটাকে আর ভালো জায়গায় বিয়ে দিতে পারবে, এমন একটা ওদের পরিকল্পনা। বকুল আমাকে যেটা বললো আর কি, আমি ওকে তুলে আনে কি লাভ, ওনার বাপে আনতে পারে, না সমস্যা আছে। কি করি, আমরা একটা বাজাজ প্লাটিনা গাড়ি নিয়ে যাই, বকুল মোটরসাইকেলে বসা। তো মেয়েটার ছবি দেখাইছি, আমরা কিন্তু চিনি না মেয়েটাকে, মেয়েটার ছবি দেখাইছি এরকম, আর মেয়েটার নাম বলছে হলো আপনার হিমা। ওই কলমাখানির বাড়িতে অনেক লোক, তা আমি যখন গেলাম ওই মেয়েরা আমার চোখে পড়ে না, চোখে পড়ে ছবির সাথে মিলাতে পারি না। একটা সময় দেখলাম কি যে ওর নাম ধরে ডাকতেছে, মানে যত বেশি কাজ ব্যস্ত ওই জায়গা দেখে ওনারে, তখন না আমি আর খুঁজে পাইলাম না পাই আবার বকুলের কাছে আসি। তখন ওই এলাকার একজন লোক ছিল, যেও চাইছিল যে মেয়েটাকে নিয়ে যাক, তখন সে যায় ওই মেয়েটাকে কয় নেওয়ার জন্য লোক আসছে, তুই একটু বাইরে যা। তখন ওই মেয়েটা কি করে, বাইরে আসে, আমি আর বকুল ওই মেয়েটার সব চলে আসি। চলে আসার পরে ওই মেয়েটার বাপের হাতে দেই, ওরা কই থেকে নিয়ে যায় মামলা করে, আর আমাদেরকে 10,000 টাকা দেয়। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে পুরো এলাকাতেই এইসব খারাপ কাজের জন্য আপনাদের ডাক পড়তো, তার মানে সবার কাছে আপনার এক ধরনের ব্র্যান্ডিং হয়ে গিয়েছিল যে খারাপ কাজের ওস্তাদ হচ্ছেন আপনারা। দাদা মাস্টার দাদা, ওখান থেকে শুরু করে সব খারাপ কাজ আপনাদেরকে দিয়ে করানো হতো, এবং আপনারা এইভাবেই সবার কাছে পরিচিত ছিলেন। প্রিয় শ্রোতা, আমরা সংবাদের বিরতি নিচ্ছি। ঠিক 12:06 আমরা ফিরে আসবো আবারও যাহা বলিব সত্য বলিবতে সাদেককে নিয়ে। সাদেকের জীবনের যে ভুলের ব্যাকগ্রাউন্ড সেটা আমরা মোটামুটি আবিষ্কার করে ফেলেছি, এবং কিছুটা হলেও আমরা তার জীবনের অপরাধ বোধ এবং অপ্রিয় সত্যগুলো জেনে গিয়েছি। কিন্তু আমরা বলতে চাই যে এই অপ্রিয় সত্যের শুরু হয়েছে মাত্র। আপনারা বিশ্বাসও করতে পারবেন না এই অপ্রিয় সত্য শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। আমরা ঠিক 12:06 ফিরে আসছি সংবাদের পরপর। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবং এখানে এসে আপনি যদি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো অকপটে স্বীকার করতে চান তাহলে যোগাযোগ করুন। আমাদের এখানে টেক্সট করবার নিয়ম হচ্ছে, প্রথমে আপনি আপনার সেলফোনে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আবারও ফিরতে চাই সাদেক, আমরা যে জায়গাটায় ছিলাম যে আপনারা অপারেশন করলেন এবং 10,000 টাকা পেলেন, তারপর? জি, তারপরে ওই 10,000 টাকা নিয়ে বাড়িতে আসি। এদিক মধ্যে দেখা যায় কি আমার আরেক বোন ছিল না, মেজো বোন, জি, তার বিয়ের, বড় বোনের তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, আমার বাড়িটা একদম ফাঁকা। তো বাড়িতে আমরা 3 ভাই এক রুমে থাকি, আমি ওর ছোট ভাই। আপনারা টোটাল কয় ভাই বোন ছিলেন? 5 ভাই বোন। 5 ভাই বোন। আপনার বড় 2 বোনের পরে আপনারা 3 ভাই হন। 3 ভাই, তার মধ্যে আপনি সবার বড়? আমি ভাইয়ের মধ্যে সবার বড়। জি। ওই যে এখন ওরা তো যখন স্কুলে পড়ে, তখন আমার ছোট ভাইটা মানে ক্লাস 3 কি 4 পড়ে, আর একটা মনে হয় 1 এ ভর্তি হয়, এরকম একটা ইয়ার। পরে কি করে, ওই বোনটা যখন বিয়ে হয়ে যায় তখন আমাদের বাড়ির পাশে আর একটা ভাবি ছিল। তো উনি কি করতো, ওনার স্বামী আবার ওই ঢাকায় হকারি করতো, দেখা যায় ইরি খেত লাগাতো না। তো আমাদের দোকান ছিল, ওই বোনের বিয়েটা হওয়ার পরে আমি আবার একটু বাড়িতে যাই। যাওয়ার পরে কি করে, মোটামুটি একটু ভালো, মানে আর ওই চুরি যাই না, বাড়িতে থাকি। তখন আমার আব্বা কয় কি যে তুই আবার স্কুলে ভর্তি হ, মোটামুটি একটু ভালো দেখা যায় আব্বার ইয়া। ডিসেম্বর মাস স্কুলে ভর্তি হবো ভাব, কিন্তু এদিকে ইরি খেতে পানি দেওয়া লাগে,
তো ও কি করে, আমি দোকানে বসি, ও তেল নিতে আসে। ওই যে কথা বললাম, তেল নিতে আসতো। ওদের সাথে আমাদের দুইটা ছেলের নাম বলছিলাম, মাহবুব, আরেকটা নাম হচ্ছে মোকাদ্দেস। ওই ছেলেটা তাদের সাথে আবার মানে একটু রিলেশন ছিল। জি। দেখা যায় কি, যখন এখানে আসতো তখন আমি বলতাম যে ভাবি আমি তেল দিতেছি, আপনি একটা কাজ করেন, ওই যে আমার বাসায় যায় একটু তরকারি খুঁটে দেন, পরে আমি পাক করবেন, আমি বা আমার ছোট ভাই পাক করবো, পাক করে খাইতে হয়, কারণ কেউ নাই। উনি আবার দেয় পাক শাক করে, অনেক সময় দেখা যায় পাক করে দেয়, কারণ ওনার বাসায় কেউ নেই, ওর স্বামী থাকে ঢাকা আর উনি এরকম। তখন ওই যে আর দুইটা ছেলে ছিল, তারা না কি করে, তোর বাড়িটা কি সবসময় ফাঁকা থাকে? ওরা তো দুই ভাই যখন স্কুলে যেত, আর আমার আব্বা আমাকে সকাল 9টার দিকে যদি বাইর হয়, তো দুপুর 3টার আগে আর আসতো না বাড়িতে। তো ওই সময় একটা সময় বলে কি যে ওই আমাদের বাড়িটা ফাঁকা, বা ওই জায়গায় মানে ওই ভাবির সাথে রিলেশন করবে আর কি, এমন। ওইটা আবার আমি না করি, না করার দেখা যায় ওদের সাথে আমার একটু ঝগড়া লাগে। আর কিছুদিন পরে দেখা যায় আমার মাথা ওইটা ঢুকে যায়, ঠিক আছে নিয়ে আসো। পরে ওইখানে দেখা যায় আমরা 3 জন বিয়ে করতাম। তখন এটার বিনিময়ে ভাবি কি পাইতো, আমি তেল দিতাম ফ্রি দোকান থেকে, আর ওই যে আমাদের এলাকায় কারেন্ট নাই, এই রিক্সাতে পানি দিতে হতো, ওরা আবার মেশিনে বসে টাকা নেয়, দেখা যায় 600 বা 1200 টাকা নেয়। ওই ছেলেটা যেটা ছিল মাহবুব, ওর বাবার ছিল মেশিন, ও আবার ওইটা টাকা নিত না। আমি যখন ক্লাস 9-এ আবার ভর্তি হই 2010-এ, 9-এ ভর্তি হওয়ার পরে আমি তো ওই সময় ইন্টারে পড়ার কথা আমার, কিন্তু ওই যে গ্যাপ খায়া আমি আবারও 9-এ ভর্তি হই। হওয়ার পরে দেখা যায় স্কুলেও এক বান্ধবীর সাথে আমার রিলেশন হয়ে যায়। তখন আবার সেই সময় আমাদের ওই দোকান করতো, মোবাইলের ব্যবসা ছিল, ফোনে কথা বলতো মানুষ। আমি আবার তার সাথে কথা বলতাম যে ওদের বাড়ি আবার একটা নতুন বিল্ডিং করে করছে, বান্ধবীটার নাম ছিল। ও বলো কি আমি একটা রুমে একা থাকি। পরে দেখা যায় ওই তার বাসায় আমি চলে যেতাম রাত্রে 2-1 ঘন্টা করে। এভাবে 6-7 দিন হওয়ার পরে তার বাপে দেখে যে কি ব্যাপার, ছেলে মেয়ে যেতে হবে রুমের সামনে। পরে রুমের ভিতরে যা দেখে কি আমার খুঁজে পায় না, কিন্তু আমি খাটের নিচে ঢুকি। একটা সময় দেখে যে আমি, সে তো আমার চেনে। পরে আমার আব্বারে খবর দেয়, উনি যান না। পরে আমার ওই যে জেঠো, উনি ডাক্তার, ওনার খবর দেয়, তখন উনি যায়। বলে কি ঠিক আছে ছেড়ে দাও, যে বাড়িতে তো লোক নাই, না হয় বিয়ে দিয়ে দেবো। আপনাদের দুইজনকে বিয়ে দিয়ে দেবো। আপনার সাথে কি মেয়েটার সম্পর্ক ছিল? সম্পর্ক বলতে যেটা বলছি অ্যাফেয়ার ছিল, লাভ ছিল, ভালোবাসতেন মেয়েটাকে? হ্যাঁ, মেয়েটা ভালোবাসতেন। পরে ছেড়ে দেয়। আমার যারা একজন মনে হয় যে ডাক্তার মানে সম্মানী, তা মনে করেন যে ঠিক আছে দিছে, আর এলাকার লোক আমি আর পলাই যাবো। তখন দেখা যায় কি যে আমার ওই আবার সেই বকুলের সাথে মিশতে পারবো। তখন এলাকায় যাত্রা গান চলতো, আমাদের এদিকে বিশাল যাত্রা চলে ওই এলাকায়। তখন আমি আর বকুল একদিন যাত্রা শুনে আসতেছি, একটা 3তলা বিল্ডিং আছে, যারা দেখে এখানে কিছু পাওয়া যায় কিনা। তো আমার কয় নেই, তুই গাড়িটা স্টার্ট দিয়া সামনে হেডলাইটটা অফ করে এখানে দাঁড়াই থাক, গাড়ি অফ করিস না। স্লো করে আমি দাঁড়াইছি। ওনা ওইটার ভিতরে ঢুকলো, ঢোকার পরে একটা কারেন্টের মোটর পায়, মোটর তারটা কাটা দিয়া পাইপটা সেটা দিয়ে নিয়ে আসে। আসার পরে কয় এখানে লোকগুলো ঘুমাই রয়েছে, দেখলাম মোবাইল চার্জ দেওয়া, দেখি একটু মোবাইল আনা যায় কিনা। এই মোবাইল আনতে গেছে, আর মনে করেন লোকজন জেনে গেছে। তারপরে মনে করেন যে ও যখন মানে চিল্লাচিল্লি করে, তখন আমি কি করি, গাড়ি তো স্টার্ট দেওয়াই ছিল, আমি সোজা টান দিয়ে চলে আসি। তখন এই বকুল ধরা খায়। এটা হলো আপনার 2010 সালের 3-4 মার্চ যাওয়ার পরে। বকুল ওইখানে ধরার পর ওই এলাকায় প্রত্যেকদিন চুরি হতো, এটা কিন্তু আমরা আগে জানতাম না। মানে আমাদের বাড়ি থেকে মিনিমাম 7-8 কিলোমিটার দূরে, মানে প্রত্যেকদিন চুরি হতো। বকুল যখন ধরা খায় তখন তার ওই 3তলা বিল্ডিং এ আটকায় রাখে, মানে এলো পাত্রিক মারছে। দেখা যায় কি ওর চোখে আঘাত করছে, একটা চোখের কানা করে দেয়, মানে উদ্দেশ্য ছিল 2টা চোখে কানা করবে। পরে ওর এই ডান চোখটা কানা করে। পরে আমরা রংপুরে দেখতে গেলাম, আমি 2 চোখে ব্যান্ডেজ দেওয়া। পরে ওইখানে যাইতাম, যাওয়ার পর 7-8 দিন পর বকুলের জিগা এখন কি অবস্থা, কাউরে কোষ না, আমি একটা চোখ দিয়ে এখনো দেখি, কোনটা যে বাম চোখ দিয়ে আমি দেখতে পারি, ডান চোখ নষ্ট হয়ে গেছে বলে। ওকে ওই রাত্রে প্রচুর মার মেরেছিল না? প্রচুর মার মারছে, মানে এত মার মারছিল যে বলার মতো না। ওর মাইরা সোজা কথা একদম এই যে পিঠ মিট একদম পুরো ফাটাই ফেলেছে। ওই মায়ের মধ্যে আমি ছিলাম না, আমি তো পরবর্তীতে আপনি জেনেছেন? পরবর্তীতে আমি ওই হাসপাতালে দেখতে যাই, তো ওর মা খালি কান্দাই, দেখো এইরকম একটা সুন্দর ছেলে চোখ কানা করে দিল। পরে আমার কয় কি, মারে কানতে না কর, আমি একটা চোখ দিয়ে দেখি। তখন তো আমার একটু ভালো লাগলো। পরে আমার কয় দিন যে তুই আমার ফালাই না আসতি, তা হয়তো আমার এরকম হতো না। পরে এই জিনিসটা আবার আমার আব্বা জানতে পারে যে আমি ওই দিন বকুলের সাথে ছিলাম। তারপরে কি করলো, ওই আবার ওই মেয়েটার কথা, এটা আবার ওই মেয়েটা মানে যে মেয়েটাকে আপনি লাভ করতেন সেটাও জানতে পারে। ওইটার আব্বা আবার আমার আব্বাকে ধরে যে বিয়ের কথা কই 1-1.5 মাস তো হয়ে গেল, বিয়ে তো করালেন না? না, করালেন না। পরে আব্বা যিনি কই থেকে আসলো, আমি আর ওই জীবনে আমার বিয়ে হয়, সে আবার বেড়াতে আসছে আমাদের বাড়িতে। কাটার চিনেন যে তরকারি খুঁটে একটা ভাঙা চুরা খায়, এরকম আমার হাতে। আমার আব্বা যারা কই থেকে একটা ছোট একটা হুন্ডা ছিল আমাদের সুজুকি, ওইটা থেকে নাইমা মানে এলো পাতারিক মাই। এখন আমি বুঝতেও পারি না আপনাকে, হ্যাঁ মানে ওইখানে যে এত কিছু হয়েছে এটা কিন্তু আমি আগে জানতাম না। দেখা যায় কি যে নাইমে আর কোনো কথা নেই, মানে
এই আমলা কমতে আমার মারতাছে আমার ব্যাপার কি আমি তো কিছুই করলাম না মানে আমি যে অপরাধ করছি মানে ওইখানে যে তারে কইছে এই যার কারণে উনি এত আগে আসছে এই যে কোনো কথা নেই মোটরসাইকেলটা থুয়াই এই যে মায়ের সহ্য করতে না পেয়ে কি করতাম আমার হাতে যে বললাম একটা কাটার আছে ওইটা দিয়ে সোজা কোপ মারি পিঠে। আপনার বাবাকে এইখানে মারার পরে দেখা যায় আর কিছু করলাম নিচে মানে ব্যথা পায় শুয়ে পরে কাটা যায় এখানে। তারপর ওই যে ছুরিটা কিন্তু ইয়া ছিল না পরে কি করে আমার হাতটাও কেটে যায় ছুরি লাগে যেটা দাগটা আপনার হাতের দাগটা আমরা দেখতে পাচ্ছি। দাগটা লেগেছে 2010 ঘটনা। পরে মনে করেন যে আমার আবার ফুপুর বাড়ি ছিল পাশে সেও মানে অনেক রাগ এলাকার লোকজন পরে তো মনে করেন যে তো বড় ডাকাত হয়ে গেছে মানে না এটা আমার চাচা মানে অনেক রেগে গেছে। পরে আমি কি করলাম আর কোনো কথা নেই সোজা ওইখান থেকে ভাগলাম গেলাম একটা রেল স্টেশনে ট্রেনে চলে গেলাম মনে হয় নীলফামারী। কোথায় যাচ্ছেন কোনো ঠিক ঠিকানা নেই? না নীলফামারীর দিকে যাচ্ছি আমার পকেটে একটা টাকা নেই মানে ট্রেনে গেছি ফ্রি 2 দিন হয় আমি কিছু খাই না 2 দিন না 1 দিনের মতো হয়ে গেছে কিছু খাই না। তখন দুপুর এরকম টাইমে একটা হোটেলে গেছি যা বলি যে ভাইয়া আমি আপনার এই আধা বেলা কাজ করে দেবো আমার একটু খাইতে দেন। তো মেসিয়ারটা কি করে ও হোটেলে কাজ করে তা কয় কি যে ঠিক আছে ভাত খাইতে দিল দেওয়ার পরে মহাজনের সাথে আলাপ করলো যে এরকম ছেলেটা কাজ করতে চায় নাকি কয় না আমার লোকের দরকার নাই আর এরকম একটা লোক মানে ও বুঝতে পারছে যে আমি উচ্ছাল্লাম বা ইয়া দেখে মনে হয় না যে আমি একটা কাজের লোক হয়তো বা আমার ভিতরে কোনো ইয়া ছিল ও আমাকে সরাসরি এই হোটেল মালিক বলে যে 2 দিন পর দেখা যায় চুরি মুড়ি করে পলাই যাবো এই জন্য আমার কাজ দেয় না ওই একবেলা শুধু খাওয়ায়। ওই রাত্রে কি করি ওই রেল স্টেশনের পাশে একটা মসজিদ ছিল ওই মসজিদের একটা কাটাই দিই। তারপরে হলো ওই গ্রাম ঘুরি আমি ঘুরতে অনেক ভালো লাগে ওই এলাকাটা ঘুরি ঘুরতে ঘুরতে দেখা যায় একটু বড়ই এলা বাড়ি বড়ই আমি 10টার দিকে একবার বড়ই অনেকগুলো নিয়ে খাইছি তো দেখছে ঠিক আছে দেখছে পরে আমি চলে গেছি আবারও দেখা যায় কিছুক্ষণ পরে ওই বাড়িতে আমি আবার বড়ই নিতে গেছি পরে ওদের ফ্যামিলি আটকাই দিছে আমার দাঁড়াও বড়ই ছিল কিছু কই না জিজ্ঞেস করলো বাড়ি কই বললাম যে রংপুর। তুমি এখানে কেন আসছো? তুমি কি এরকম আমাদের এলাকায় মারামারি লেগছিল আমার মাকে তারা খুন করে ফেলে আমার আব্বাকেও চুরি মারে আমার মা মারা যায় এখন ওরা আমাকেও মারার জন্য খুঁজতেছে এই জন্য আমি ভয় এদিকে পালাই আসছি। পরে কয় যে ঠিক আছে যে বাড়ির সামনে একটা ব্যাগ তৈরি করতো জিন্স প্যান্ট দিয়ে জিন্স প্যান্ট কালার করতো এরকম নীলফামারীতে এটা কিন্তু ওকে ঠিক আছে তাহলে এখানে যদি কাজ করো তুমি খাওয়া দাওয়া পাইবা আর যদি তোমার কাজ ভালো হয় তা বেতন দিবে ওই মালিকরে বলে ওকে ঠিক আছে থাকবে। তখন তারা কি করায় ওই ব্যাগ আমার দ্বারা গোছায় নেয় ইয়া করায় আবার থাকতে দেয় কই এখন তো আমার থাকা জায়গা নেই ওইখানে যারা কাজ করে তারা ওইখানকার লোক আর দূরের লোক বলতে শুধু আমি তা বলে কি ঠিক আছে ওই হুশিয়ারির মধ্যে থাকবে আর খাবো ওর বাসায়। ওনার আবার স্বামী ইলেকট্রিক শর্টে মারা যায় সম্ভবত। তো এখানে আমি 6 মাসের মতো ছিলাম 1 মাস যাওয়ার পরে ওরা আমার 600 টাকা করে বেতন দিতে শিকার হয়েছে এবং টাকাটা দিত যখন টাকাটা দিত আমি টাকাটা আমার সাথেই রাখতাম সবসময়। একটা সময় দেখা যায় কি তাদের যে বড় মেয়ে ছিল জেমি নাম ক্লাস 7 পড়তো তার সাথে এই যে কথা কইলে মাইন্ড করতো না ওই চাচি মাইন্ড করতো না তার সাথে এরকম ইয়া করতে করতে আমরা 2 জন সিদ্ধান্ত করলাম কি যে ওর মা আমার সাথে বিয়ে দিবে না তো আমার সাথে পলাবে ঢাকা। মানে এটা কি ওর সাথে কি আপনার এক ধরনের প্রেমের সম্পর্ক হয়ে যায়? আপনি যেভাবে গল্পগুলো বলে যাচ্ছেন মানে এই ঘটনাগুলো অতি দ্রুত ঘটে যাচ্ছে মানে একের পর এক স্পন্টেনিয়াসলি ভেরি ফার্স্টলি ইজ গ্রোয়িং। জানার জায়গাটা আসলে এরকম যে একটা মেয়েকে আপনি ভালোবাসলেন সেই মেয়েটাকে আপনি ছেড়ে চলে আসলেন তারপরে বাবার হাতে মানে বেদম প্রহার খেলেন এবং হৃদয়ের কোনো সম্পর্ক থাকলে তো মেয়েটার সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করতেন আপনি হৃদয়ের কোনো সম্পর্ক আলটিমেটলি ছিল না তার মানে ভালোবাসা বলতে যেটা বোঝায় সেটা আলটিমেটলি ছিল না ছিল না। এবং একই সাথে আপনি যেটা বললেন যে এই মেয়েটার সাথে আপনার এক ধরনের সম্পর্ক গড়ে উঠছে ওকে নিয়ে আপনি পালিয়ে যাবেন এই মেয়েটাকে কি আপনি হার্টলি লাভ করেছেন নাকি আলটিমেটলি অন্য কোনো উদ্দেশ্য ছিল? লাভ করতেন না। তো একটা মানুষের ওই সময়টা তো লাভ করাটাই স্বাভাবিক ভালোবাসাটাই স্বাভাবিক আপনার দুটো মেয়ের সাথে আপনি মিশলেন ভালোবাসার কোনো সম্পর্কের মধ্যে নেই কেন এরকম হচ্ছে? এরকম হচ্ছে কি জানে আমি ওই যে বলিউড নায়ক সালমান খানের কথা বলি আমি পত্রিকা পড়লে ওনার মাঝে মাঝে পড়তাম তো ওনার বয়স তখন মনে হয় 40 কি 45 ছিল যে উনি বিয়ে করে না আমার একটা ইচ্ছে ছিল যে আমি এরকম হতে চাই সালমান খানের মতো আপনি হতে চাইতেন কেন হতে চাইতেন? নো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মানে এরকম যে বিয়ে করার কি দরকার আমি যদি এমনি কোন ইয়া করতে পারি তো এটাই তো আমার ভালো কেমন লাগে যে বউরে খাওয়ামো কি নিজেই তো চলতে পারি না এরকম একটা মাথার জিনিস কাজ করতে মানে এরকম একটা ফিল এটা কার কাছে প্রকাশ করতাম একটা মনে ধারণা যে বিয়ে করলে দেখা যায় তোমার বিভিন্ন খরচপাতি বা এরকম ধারণা কাজ করতো বা যাদের সাথে আপনি সালমান খান হয়ে থাকবেন যার সাথে মিশতাম তারা এরকমই গল্প করতো। সালমান খানকে আপনার কাছে কি মনে হতো মানে হিজ আইডল আপনার কাছে? আমরা বিশাল ফ্রেন্ড সালমান খান আপনি বিশাল ফ্যান সালমান খানের অনেক ভালো লাগে আগে থেকেই
সালমান খান যে এতগুলো প্রেমে পড়ে বা প্রেম করে এগুলো ভালো লাগতো? এগুলো পত্রিকায় আমরা দেখি মাঝে। না দেখতেন, আপনার ভালো লাগতো, আপনি অনুসরণ করতেন? জি ভালো লাগতো। ওকে, আপনি বডি কি বিল্ড করতেন, কখন এক্সারসাইজ করতেন সালমান খানের মতো? না করতাম, করলে দেখা যায় যে ব্যথা ধরতো, পরে আর করতাম না। ওটা ব্যথা লাগে, সুতরাং ওটা করতে সমস্যা। প্রেম করতে তো ব্যথা লাগে না, সুতরাং এটা করলে কোনো সমস্যা নেই, রাইট? তারপরে কি করি, ওই মেয়েটার নামটা কি ছিল? ওই মেয়েটার নাম জেমি ছিল। তারপরে হলো কি যে আমার তো বিয়ে হবেই, আমরা তো এমনি তো মানে অনেক কিছুই করতে পারি, মানে ফিজিক্যালি যে শারীরিক, মানে এরকম আমি তাকে বুঝাই আর কি। না না এগুলো করা ঠিক না, আমার এমনি বুঝাই। এভাবে প্রায় 2 মাস কেটে যায়, একটা রাজি হয়। সময় দেখা যায় কি একটু টিপ টিপ বৃষ্টি পড়ে, তখন মনে হয় ওই লোকজন 5টা, 5:30, 6টার দিকে চলে গেছে, তখন মনে হয় 7টার মতো বাজে গেছে। মানে একটা সময় আমরা ওই ফিজিক্যালি শুরু, মানে ওই রকম অবস্থায় ওর মা হঠাৎ করে চলে যায়। তারপরে আমাদের দেখে, মানে ওর মা তো পুরো আইয়া, পরে আমি ওই রুম থেকে বাইরে হয়ে আসি, আমার কাছে 1500 টাকার মতো ছিল। আমি সোজা ওইখান থেকে ওই স্টেশনে চলে যাই, ওইখান থেকে একটা বাসে ধরে আইলাম গাবতলী। মানে আজও দৌড় কালো দৌড়, মানে ওখান থেকে পালিয়ে যাচ্ছেন আপনি, তাই তো? পালিয়ে যাচ্ছি, ওইখান থেকে চলে গেলাম হলো আপনার নীলফামারী থেকে আসলাম রংপুরে। রংপুর থেকে একটা গাড়িতে উঠলাম, রংপুর মডার্ন থেকে আসলাম গাবতলী। আপনি কোথায় যাচ্ছেন কোনো খবর নেই? গাবতলী মানে কি ঢাকা গাবতলী? জি ঢাকা গাবতলী। আপনার এই যে আপনি ওখানে ছিলেন, ওই জায়গাটার নাম কি ছিল? নীলফামারী। নীলফামারী সৈয়দপুর বাস স্টেশন, সৈয়দপুর রেল স্টেশনের কোন একটা বাড়িতে আপনি এখানে ছিলেন। কতদিন যাবত এখানে ছিলেন? 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস। এই 6 থেকে 7 মাস আপনি বাড়িতে যোগাযোগ করেছেন? না। আপনার বাড়ির লোকজন জানে আপনি কোথায় আছেন? ইভেন বকুল থেকে শুরু করে অন্যান্য যারা আছে? না না, আর কেউ জানে না? কেউই জানে না, শুধু একটা লোকের সাথে ওই চাচির ফোন নাম্বার দিয়ে কথা হয়তো প্রথমে। তার মানে এই সময়টাতে আপনি কোন ধরনের কোনো যোগাযোগ আপনার পরিবারের সাথে রাখেন? যোগাযোগও নাই, আমার মোবাইলও ছিল না, বাট তাদের নাম, ইভেন বোনের সাথেও কোনো যোগাযোগ ছিল না? কোনো যোগাযোগ হয়নি সেটা। তারপরে হলো আইলাম ঢাকা, ওইখান থেকে গেলাম হলো আপনার ওই মিরপুর করে গাড়ি ছিল, তো আমি যাই মিরপুর স্টেডিয়ামে, দেখি আমার কাছে 1500 টাকা আছে, হোটেলে খাইতে 30-40 টাকা হইলে খাওয়া যায়। আমি নর্মাল খাবার খাইতাম, কারণ আমার টাকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল সেই সময়। পরে ওইখান থেকে ওই একটা লোক নাম হচ্ছে কালু, হলো দেশি মুরগির ব্যবসা করতো মিরপুর বাজারে, ওই মাজারের সাইডে একটা বাজার, কাঁচা বাজার ছিল ওখানে। তো ও দাদা দোকানের সামনে জুতা কিনতে আছে, আমি ভাবছি কি যে আমি জিন্স প্যান্ট পরছি, আমার স্যান্ডেলটা ভালো না, আমি একটা স্যান্ডেল কিনবো। দাম করে দেখি 500-700 টাকা লেখা, আমাকে একটু কম নিবে। ও বাবা 1 টাকাও কম দেয় না, মানে ঢাকা শহর তো একদম নিউ, কম বলে দেয় না। তো ওনাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া জুতাটা কত দিয়ে কিনছেন? বলে কি 700 টাকা। 700 টাকা এই জুতা কাহা? মানে একটু কথা হয় ওনার সাথে ওই দোকানে। পরে এক সময় দেখা যায় কি ওনার পিছিয়ে যেতে আমি ওনার দোকান পর্যন্ত গেছি। যাওয়ার পরে কইলাম যে ভাই আমার গ্রামের বাড়িতে অনেক অভাব, রংপুরে চরে বাড়ি, নদী ভাঙচুর করে, এখন খুব অভাব, ভাই বোন বা আমার খাওয়া দিতে পারে না, কি করি? আসছি ঢাকা একটা কাজের জন্য। কোথায়? আসছিলাম গাড়িতে, কিন্তু তার কোন ঠিকানা নাই, সে আমাকে নিতে আসার কথা ছিল, আসেও নাই, কারণ আমি অনেক তো কি আমার তো লোকজন লাগে না। ওইখানে আরেক লোক বসা ছিল, তার নাম ছিল আরমান। ওনাদের অনেক কটা দোকান, 4টা দোকান, মুরগির দোকান আছে, সিমেন্টের দোকান আছে, ফোন ফ্যাক্স দোকান। তো ও কয় কি যাই হোক আমাদের অনেক দোকান আছে, ওকে লাগে দেওয়া যে এলো বাড়ি কই থাকবা কই, আমি কই নাই। তো কালু বললো কি তোর থাকা খাওয়া দিয়া আপনি বেতন দিবেন কত টাকা, কেউ যদি কাজ ভালোভাবে করে ফেলে দিয়া করে, আমি ওরা বেতন দিয়ে মনি খুশি মতো। তা আমার কথা বেতন না দিলেও আমার একটা আশ্রয়ের দরকার। এখন তার সাথে আমি যাই, তার বাসায় হঠাৎ করে খাইতে গেলাম, তো ভাবি এলাকা কি এটা আবার কোন লোক, ওর দোকানে রাইখা দিলাম। কোথায় বাসা কে? ও ঢাকা শহরে কেউ নাই, ও তো আমাদের দোকানে কাজ করবে, এখানেই খাবে থাকবে। ঠিক আছে ভাবি 2-3 দিন ভাত খাওয়ায়, তারপরে কি তুমি যে ভাত খাইবা প্লেটটা মাইজে থইবা, মানে আস্তে আস্তে একটু কাজ বাড়ায়, যা ওদের যে প্লেট সেগুলো একটু খুব অত্যাচার করে ভাবি। তো একদিন কি করে, মানে একদম নিচে যে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক আছে না, এগুলো পরিষ্কার করে। তো আমি কইতাম আমি একাই নামতে ভয় করি, আমি পারবো না। তো ওদের যে ফ্যামিলির লোকগুলা মোটামুটি লোক অনেক ভালো। তো কামাল কয় কি ঠিক আছে আমি নামতাছি। তাই আন্ডারগ্রাউন্ডের ট্যাঙ্ক পরিষ্কার করে আমি আর কামাল নামছি। তো দেখা যায় যে লঙ্গিটা খুলে পড়ে যায়। আমি কই মেয়ে একটা লঙ্গি টিঙ্গি ঠিক করেন, একটা আছে না, কেন তো তুই ছাড়া আর কেউ নাই, আমি কি আপনার ঘরে বউ নাকি যে আপনার কেউ দেখান? তখন ওর সাথে আমি অনেকটা ফ্রি হয়ে যাই। তো দেখা যায় কি এই দুষ্টামিটা ও আবার আরেক জায়গায় দোকান করতো, ওর বাসা থেকে ওদের 3-4টা বাড়ি ঢাকায়, আর একটু দূরে ওইখানে যাই। তো ও করে কি ওর ভাত নিয়ে যেতে হয়, ওর বউ ভাত দিয়ে পাঠায়, ওইখানে দিয়ে আসি, রিক্সা ভাড়া দেয় না, হাইটা দিতে হবে আসি। তারপর ওর বাপের চাউল কেনে, সেটাও মাথায় করে নিয়ে দিতাম তাদের বাসায়। এদিকে আবার একটু দোকানে থাকলেই ওই দোকানে কাজ করতাম, মুরগির দোকানে। তারপরে ফ্রি থাকলে ওর ভাবি ডাক দিয়ে নিয়ে যায় কাপড় ধোয়াইতো, এরকম একটা অত্যাচার। তো ওইতে যে 2010 না 11 রোজার মাস আসলো, তো আমি
কয় কি যে রোজা রোজা থাকতি না? আমি কই, হ্যাঁ রোজা থাকি তো, আমি প্রতি বছরই তো রোজা থাকি। তো উনি কি করে, রোজার মাসে আবার দুধ খেতে দেয় আমারে প্রত্যেকটা দিন। এই সময় একটু মায়া হয়। তো যখন নামাজ পড়তে বসি আমরা, ওই যে মসজিদে শুক্রবার নামাজ পড়ি, নামাজ পড়লে কি দোকান বন্ধ হয়ে যায়, নাহলে ওই দোকানটা এত চলে যা বলার মতন। খুব দোকান চলে, অনেক মুরগি বিক্রি করে এবং মুরগি জবাই করে ড্রেসিং করে দিতে হয় তাদের। তো আমি নামাজ পড়তে যা দেখা যায় দাঁড়ায় থাকি। একটা সময় ভাবি কি করে দোতলা থেকে দেখে, ওই ভাবি ইয়া করে একটা যায় নামাজ দেয়, সাদেক না ওইটা দিয়ে নামাজ পড়ো, এটা হলো রোজার মাসে। পরে নামাজ পড়ে আসি আর দেই, দেওয়ার পর আস্তে আস্তে উনি মানে এত কাজ আর করে না, একটু কমাই দিল কাজ করে, কেন জানি মায়া হলো আমি জানি না। পরে ঈদের পরে কয়দিন পরে হলো মেসি আর একটা কোন দেশের খেলা হলো, নাইজেরিয়া সম্ভবত। ওই খেলাটার সময় ওই আমার কাজের কথা আমি ভাবি আপনার যত কাজ আছে আমি করে দেবো, কিন্তু আমার খেলাটা দেখতে। উনি আবার এক্সট্রা জলসা নিয়ে পাগলা ছিল। তাকে ভাবি খেলাটা অন্তত দেখতে দেন, আপনার যত কাজ আছে আমি করে দেবো। তো উনি বললো ঠিক আছে দেখ। তাই যে কাপড় ধুইতাম, আমি একটু মানে ফাঁকি দিতাম, মানে ময়লা টয়লা থাকতো, খালি উনি ভিজাই রাখতো, হালকা পাতলা করেই দিয়ে দিতাম যে নেন। তো উনি কি করতো, কয় না তুই তো ফাঁকি দাস। তখন উনিও টয়লেটে বসে যে তুই ধুবি আমিও ধুমো দেখবো। এই একটা সময় দেখা যায় তুই কামাল গেলেই খেলে আমার সাথে শয়তানি করতো, বিয়ে করবি নাকি এরকম দুষ্টামি করতো। তো এই জিনিস কামাল মানে যে লোকটা আপনাকে আশ্রয় দিল না, তাহলে তারপর ভাই ওকে মানে ওই যে ভাবি বললাম, জি হ্যাঁ ওনার দুইটা সন্তান ছিল, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা বড়, ছেলেটা ক্লাস কামালের বইতে কাজটা করছে রাইট আপনার সঙ্গে, জি। হ্যাঁ দুষ্টুমি করছে। আর তো কি করে ওই বাসাটাই শুধু ও আর আমি, আর বাচ্চাদের স্কুলে যাইতো, আসতো না। আর এই যে মনে করেন যে দুপুর টাইমে বাসা কেউ আসতো না, শুধু খাওয়ার টাইমে আসতো, আর প্রত্যেকটা লোকে ব্যবসা করতো ওদের। তো উনি আমাকে কি করলো, একসময় এই দুষ্টামিটা করে, এটা হলো আপনার 11 সালে, তখন রোজার ঈদ পার হয়ে গেল। তো উনি আমার প্রস্তাব দেয় তোর এরকম কোন কিছু মন চায় না। প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো যাহা বলিব সত্য বলিবতে। জীবনের কঠিন এবং নির্মম বাস্তবতার একটা মানুষ, একটা ছেলে কিভাবে ধ্বংস হয়ে যায়, কিভাবে পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে একেবারে কি বলে যেভাবে বাউন্ডুলে করে তোলে এবং তার জীবনের যে জীবনী শক্তি আছে সেটাকে নিঃশেষ করে দিতে পারে, সেটার জ্বলন্ত উদাহরণ আজকে আমাদের এই সাদেক। এবং যে পরিবারে মা থাকে না, আমাদের উত্তরাঞ্চলের একটা কথা আছে, মাও নাই যার ভাও নাই তার। ভাও শব্দটার অর্থ আমি ঠিক জানি না, আমি যতটুকু বুঝি মূল্য নেই তার বা এরকম কিছু একটা। এবং মা থাকা অবস্থায় আমরা দেখেছি বাবার অত্যাচার এবং পরবর্তীতে যে পারিপার্শ্বিক অবস্থা, যে পরিবেশের মধ্যে ওর বড় হয়ে ওঠা, সবকিছু মিলিয়ে একটা সুন্দর জীবনকে আমরা নষ্ট জীবন হিসেবে এখন পর্যন্ত দেখছি এবং শেষ পর্যন্ত সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাও দেখার বিষয়। আমরা 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি দিচ্ছি এবং 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসবো যাহা বলিব সত্য বলিবতে। আপনি যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, আপনি যদি যাহা বলিব সত্য বলিবতে আসতে চান, আপনার জীবনের অপ্রিয় সত্য নিয়ে স্বীকার করতে চান, কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি আপনার জীবনে কি হয়েছিল, এবং যদি বিলিভ করেন আপনার মতো করে ভুল আর কেউ না করুক এই সোসাইটিতে, যদি আপনি তাদের মঙ্গল চান, তাহলে আসতে পারেন যাহা বলিব সত্য বলিবতে। আসার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে আপনি আপনার সেলফোনে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব। বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আরজে কিবরিয়াকে এবং শুনছেন ABC রেডিও FM 89.2। আজকে এখানে সাদেক তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখো মানুষের মুখোমুখি হয়েছে। তার জীবনের অপ্রিয় সত্যের যে অধ্যায়গুলো, একের পর এক আমরা সেই অধ্যায়ের পৃষ্ঠা উল্টাচ্ছি এবং জানার চেষ্টা করছি জীবনের অপ্রিয় সত্যগুলোর রকম সকম এবং একটা মানুষ কতটা উচ্ছন্নে গেলে একটা জীবন এরকম হতে পারে। আমরা ফিরতে চাই তার কাছে, তবে তার আগে বলতে চাই, তাকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। সাদেক যেটা বলছিলেন যে এই ধরনের একটা ব্যাপার আপনি যেখানে থাকতেন, তারপর বলে কি তুই কি কখনো প্রেম করছিস? না, এরকম কত কি ইচ্ছা হয় না, আমি ইচ্ছা হয় এরকম ভাবে প্রায় কত। একদিন আল্লাহ কি যে তোর একটা কথা খাবো, কাউকে বলবি না কি, তুই আমার সাথে ডিরেক্টলি ভাবে বলে, হ্যাঁ ডিরেক্টলি অনেকদিন পরে বলছে, ওই টয়লেটে কাপড় ধুই পরে নিয়ে কথা বলছে, তুই আমার সাথে আপনাকে এইভাবে বললো? এইভাবে বলছে। ওকে, তারপরে বললো যে ঠিক আছে, আপনি রাজি হয়ে গেলেন? হ্যাঁ রাজি। পরে যাই হোক সময় ঠিক আছে, ভাই চেহারা কিন্তু অনেক সুন্দর ছিল, তবে ওদিন আর কিছু করে না। তারপর 3-4 দিন কিছুই করে না,
পরে আমি পরে নিচে দোকানে থাকি, নিচে খবর দেয় নেওয়া হয়ে গেলে কয় এলো পুরান কাপড়গুলো তুই একটু বাস, কাপড়গুলো ভিজাইতেছি। পরে নেওয়া গেল কয় তো না বলছিলাম, এটা হলো আপনার কোরবানি ঈদের এই 1 মাস আগে ঘটনা। এরকম চলতেছে, দেখা যায় প্রায় মানে একদিন পর একদিন এভাবে হইতে হইতে দেখা যায় প্রত্যেক দিনই উনি এরকম ভাবে ডাকে। যখন একটা সময় আমরা দেখি যে জ্বালাপোড়া করে, খুব একটা যন্ত্রণাবোধ মনে হয়, যেমন যে প্রসাব করতে যায় দেখা যায় যে মনে হয় যে রক্ত বাইরে, এরকম একটা ভাবসা। তারপরে কোরবানিদের কয়েকদিন কাছে আসে, তুমি আর ডাকলেও আমি আর যাই না, না গেলে কি করে, না গেলে আপনার যে এই যে বলছিলেন আপনার জ্বালাপোড়া করছে বা এই ধরনের সমস্যা হচ্ছে, আপনি কি এর আগ পর্যন্ত জানতেন এসটিডি বলে একটা টার্ম আছে বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বলে যেটাকে, ইউরিন ইনফেকশন হয়ে যাওয়া, অন্যের শরীরের থেকে জীবাণু এসে শরীরে আসা, পৃথিবীতে যৌন রোগ এটা ভয়াবহ রকমের রোগ এবং 1 নম্বর রোগ যদি বলা হয় সারা দুনিয়াতে, হ্যাঁ, ক্যান্সারেরও এক ধরনের ঔষধ আছে, এইডস এর কোনো ঔষধ নেই, ঠিক আছে? তার মানে 1 নম্বর রোগই হচ্ছে যৌনবাহিত রোগ, যেটা এইডস। এছাড়াও বিভিন্ন ধরনের গনোরিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ হয়। আপনি যখন এই ধরনের শারীরিক সম্পর্কের মধ্যে যেতেন, যেগুলো অনিরাপদ শারীরিক সম্পর্ক আমরা বলে থাকি, আপনি কোন ধরনের কোন প্রিভেন্টিভ মেথড বা যেটাকে বলে এক ধরনের সতর্কতা অবলম্বন করা আপনি করতেন না সেগুলো না, এবং আপনার সাথে যারা করতো তারাও এই ধরনের সতর্কতা অবলম্বন করতো না। এখানে একটা বিষয় আমরা একটু খুব স্পষ্ট ভাষাতেই বলতে চাই। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখি, সেটা হচ্ছে জানতে হবে, না জানলে আসলে এগোনো যাবে না, এবং জানার জন্য শুধুমাত্র বিজ্ঞাপন দিয়েই হবে না, সবাইকে সব জায়গা থেকে জানতে হবে। এগুলোকে আমাদের সোসাইটিতে এখনো ট্যাবু মনে করা হয়। আমরা বলছি না কোনটা নৈতিক কোনটা অনৈতিক, সেটা আপনি আপনার জায়গা থেকে জাজমেন্ট করবেন, কিন্তু এই ধরনের সম্পর্ক হচ্ছে এবং এই অনিরাপদ সম্পর্ক অহরহ হয়। এখানে যারা শ্রোতা আছেন তাদেরকে আমি রেসপেক্ট রেখে একটা কথা বলতে চাই, আপনার জীবনে যদি এই ধরনের সম্পর্কে আপনি জড়ান, তাহলে অবশ্যই 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 প্রথমত হচ্ছে এটা অনৈতিক, আপনি যেটা করছেন সেটা অন্যায়, আর দ্বিতীয়ত যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ধরনের সম্পর্ক আপনার ফিজিক্যাল হেলথকে পুরোপুরি শেষ করে দিতে পারে, পার্মানেন্টলি আপনার সারা জীবনের জন্য আপনাকে পঙ্গু করে দিতে পারে। সেটা শুধুমাত্র আপনাকে পঙ্গু করে না, কিন্তু আপনার সাথে যদি আপনার সংসারের মানুষ জড়িত থাকে, অর্থাৎ আপনি যদি বিবাহিত হন, সেই মানুষটাকে কিন্তু পঙ্গু করে দেয়া। আর বারবারই আমরা সতর্ক করতে চাই, যারা মনে করেন যে এগুলো নিয়ে আলোচনা হলে আপনাদের সমস্যা, লজ্জা হয়, অমুক সমস্যা, এই জায়গাগুলোতে আমরা রেসপেক্ট রেখেই বলতে চাই, এটা মানুষের জীবনে অতি প্রয়োজনীয় একটি জিনিস, এবং এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, এটাকে মানবিকতার দৃষ্টিকোণ থেকে, এটাকে পারিবারিক যে সোশ্যাল যে এথিক্স আছে সেই এথিক্সের জায়গাটা থেকে শ্রদ্ধাবোধ রেখে পারস্পরিক যে সম্পর্ক, বিবাহিত যে সম্পর্ক, সেটার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। এবং অন্য ধরনের সম্পর্ক তো উচিতই নয়, কিন্তু যদি কখনো চলে আসে আপনার জীবনে, সেটা যেন কখনোই অনিরাপদ সম্পর্ক না হয়। আচ্ছা, আপনি এটা জানতেন না, আপনি বলছিলেন যে এক ধরনের ব্লাডও যেত, এরকম একটা। আপনি কখনো ওই সময়টাতে ডাক্তার দেখিয়েছেন? না, ডাক্তার দেখানি। পরে উনি আবার বললাম কি, ওনাকে বললেন এটা? হ্যাঁ, ওনাকে বলছি। হ্যাঁ, তোকে কি যে বেশি পানি খেলে ঠিক হয়ে যাবে। আবার ফ্রিজের থেকে পানি দিচ্ছে, তারপরে ইয়া দিল, পর 2-3 দিন উনি আর কিছু বলে নাই। এদিক মাঝে দেখা যায় বাসা খেলে আত্মীয় আসে, এই যে ওদের 2 ননদ ছিল, তাদের বিয়ে দিছে, ঠিক আছে, উনি আসছে, উনি এসে প্রায় 10-12 দিন, আর উনি চলে গেছে। পরে আর একটা ননদ আসছে, তারপর আসছে, পরে করলো কি যে এরা ঈদ পর্যন্ত থাকবে, ঈদের আছে 10-12 দিন, এই সময়টা আর না। পরে আর কিচ্ছু বলে নাই, এই অবস্থায় আসি। শুধু আমার উনি আর কিচ্ছু বলতো না, ভাই যে আমি যদি কখনো কারো কাছে ক্লাস করি, তুমি এমন বড় একটা বাড়ির বউ, ইজ্জতের ব্যাপার, এই জন্য বলতো না। তো আমার উনি আবার করতো, জীবনে থেকে কারো কাছে বলবে না। তারপরে মনে করেন যে এটা গেল কুরবানি ঈদের কয়েকদিন পরেই, আপনার একটা উল্লেখযোগ্য তারিখের কথা বলি, দিনটা ছিল শুক্রবার, 11/11/11। ওই দিন ওনার স্বামী হলো দোকান থেকে আইসা কিছু টাকা দেখলাম ওয়ার্ড্রপের মধ্যে রাখলো, ওয়ার্ড্রপ উপরে মোবাইলের টেবিল দিয়ে রাখলো, 9,010 মতো ছিল, আমি গণি নাই, মানে একটা ধারণা যে এরকম। পরে ওইরকম রাখলো, এরা 2 জন দেখলাম বাথরুমে ঢুকছে, আর টেবিলে যে আত্মীয় স্বজন খাইতেছে। আমি ওই টাকাটা নিয়া, আমার সবসময় এরকম প্যান্ট আর গেঞ্জি পরা থাকতো, আমি ওই যে আমার যে বেতনের টাকা, এই টাকাটা আমি ওই দেবর ওনার কাছে জমা আছে, ওইটা নেওয়ার সময় আমি ওই যে টাকাটা অপোজিট পাইছি, আমি এখান থেকে আমাকে পলাতে হবে, ওই টাকাটা নিয়ে সোজা চলে গেলাম হলো আপনার ওই আবার সেই গাবতলি দিকে চলে গেলাম। গাবতলি থেকে একটা ওই মেক্সিবিলাতে ওইটা এদিকে গেলাম আব্দুল্লাহপুর থেকে মানে হাঁটতে হাঁটতে আইসি হলো আপনার এই টঙ্গী স্টেশন, এখানে আবার উঠলাম সে ট্রেনে উঠছি। পরে দিকে ট্রেন ফেলে যায়, মানে একদম নরসিংদীতে যায়, ট্রেনটা ব্রেক করে। নরসিংদী স্টেশনে যখন নামার পরে ওইখানে ঘুরি, তখন আমার কাছে অনেক টাকা, এত একটা ভয় মনে হয় না। তখন ওইখানে যখন দাঁড়ালাম, নরসিংদী থেকে আবার একটা ট্রেন আসে, এটা হলো আপনার সিলেট থেকে। তো সিলেট থেকে আসে যে 2 জন, একটা নাম হলো আপনার শফিক আর একটা নাম হচ্ছে উজ্জ্বল। এরা কি এটা জুট মিলে চাকরি করতো, ওইখান থেকে আসছে, ওরা ওইখানে চাকরি করবে না, এখনই যাবে নারায়ণগঞ্জ মুরাপাড়া জুট মিল আছে ওইখানে। তো ওদের সাথে আমার পরিচয় হয়, মানে ওরা 2 জন দাঁড়িয়ে আছে, ওরা কারো অপেক্ষা করতেছে, আসলেই চলে যাবে। তো ওদের জিগালাম, ভাই আপনাদের বাড়ি কোথায়? বললো সিলেট হবিগঞ্জ। তারপর বললো যে আপনার কই যাবেন?
আমরা এখানে জুটে চাকরি করবো। আমি জুট মিলে কি আমার নিবে না? হ্যাঁ নিবে। চাকরি বাকরি দিতেন, আমি আসছি ওই সেই আগের পুরনো কথাই বলতাম। তাকে জুট মিলের চাকরি আমাদের, ওরা আবার কি করতো, যত লোক বেশি হতো ওদের দল ভারী হতো। আচ্ছা, মানে জুট মিলের একজন অফিসার থাকতো ওদের আন্ডারে, ওই অফিসার যেখানে যাইতো ওদেরকে নিয়ে যাইতো, ঠিক আছে। ওই লোকের উনি ছিল পিএম, পিএম এর সাথে ওরা যোগাযোগ করতো। পরে এই যে মুরাপাড়া, নারায়ণগঞ্জ, ওই সময় পর্যন্ত আপনি বাড়ি ছাড়া কতদিন যাবত? বাড়ি প্রায় 2 বছর হয়ে গেছে। এর মধ্যে কোনো যোগাযোগ করেনি বাড়িতে? না, একবারের জন্য না। একবারের জন্য যোগাযোগ করার ইয়া নাই, আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই এবং আগ্রহ নাই। না, আমিও আর যাই না, মানে যে যাবো আমার কাছে কোনো টাকা পয়সা হইতেছে না, মানে এরকম একটা চিন্তা। 10,000 টাকা তো আপনি চুরি করলেন, আপনি তো চাইলে যেতে পারতেন। যেতে পারতাম, কিন্তু আমি যাই নাই। গেলেই তো মনে করেন যে আমার কি হবে, এই জন্যই যাই নাই। তখন আপনার মধ্যে ভয় কাজ করছে যে বাবা মার দেবে কিনা, বাবা কি আচরণ করবে আমার সঙ্গে। হ্যাঁ, এই জন্যই যাই নাই। ওকে। পরে ওইখান থেকে ওদের সাথে যখন পরিচয় হলো, তো উজ্জ্বল ছেলেটা বলে কি যে হোক করে নিয়ে নেই, থাকবে নি। পরে থাকতে দিল ওদের সাথে, এখানে কাজ করলাম 15 দিন। করার পরে কয় কি এখানে করবো না, আমরা আরেক জায়গায় চলে যাচ্ছি। পরে ওইখানে আর কোনো বিল পাইলাম না। আমার কাছে যে টাকা ছিল এটি নিয়ে দেখা যায় ওরা বাজার করে শেষ করে দিল। আমি এক ধরনের ওদের কাছে বন্দী হয়ে গেলাম। মানে আমার কাছে যে টাকাটা ছিল এটা ওরা নতুন জায়গায় আসছে, বলে কি যাবে আপনার কাছে থাকলে দেন, আমরা বিল উঠাই আপনাকে দিয়ে দেবো। পরে ওইখান থেকে চলে গেলাম যে জায়গাটা আছে, এটার নাম বলতে চাই না। ঠিক এখানেও জুট মিল, এখানে একই মালিকের 3টা ফ্যাক্টরি। তো জুট মিলে কিছুদিন কাজ করার পরে দেখলাম কি বেশি পরিশ্রম, তো আমি যেভাবে চলে আসছি সেরকম হয় না। পরে কি করলাম জানা, আমার একটা ভালো কাজের দরকার। পরে দেখলাম ওই কোম্পানিগুলো ঘুরে ঘুরে দেখতাম। তো পরে গেলাম ওই কেমিক্যালে, ওই পিএম আবার অত্যন্ত ভালো লোক। তো ওনার কাছে দেখা যায় আমি যখন যাই, আমার একটা বন্ধু ছিল, ওইখানে পরিচয় হয় যে ইউনুস নাম, ওনার দেশের বাড়ি রংপুর। তো বললো কি যে তুমি যে কাজ করতে চাও এখানে আমাদের কেমিক্যালে যোগাযোগ করে দেখতে পারো, নিতে পারো। তো আমি কি বলি ঠিক আছে যাই দেখি। তো ওই পিএম সাথে আমি একাই দেখা করি। তো পিএম স্যার বলে যে বাড়ি কোথায়, বলি যে তুমি লেখাপড়া কি পর্যন্ত, বললাম। বলার পর ঠিক আছে তুমি পরে দেখা করি আমার সাথে। পরে আমি পরে মানে বাদ, চাকরি দিবে না মনে হয়। পরে দেখা যায় কি আবার দেখা করতে যাই, 10 মিনিট পরে আসো। এখন 10 মিনিট পরে আমি আমার আর চাকরির দরকার নেই। পরে বাইরে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে মানে এমনি একটা লোকের সাথে কথা বলতেছি দেখতে। পরে কিছুক্ষণ পরে ওই পিএম স্যার কি করছে, আরেকটা লোক মানে সিকিউরিটি ছিল তাকে পাঠিয়ে দিচ্ছে। একটা ছেলে আসছিল আমার কাছে, নীল প্যান্ট পরে, দেখা তো কোথায়। পরে ডাকছে, পরে কয় ঠিক আছে তোমাকে আমার ডিউটি তো 7টা থেকে 7টা, তুমি কালকে 9টার দিকে আইসো। আরেকজন ইনচার্জ ছিল, বললো দেখেন কোথায় দেওয়া যায়। তো বললো ঠিক আছে কাল থেকে আসলে। পরে এখন পর্যন্ত ওই জায়গায় আছি। তারপরে এদিন পর্যন্ত যেটা কথা হলো, ওই যে আগে জুট মিলে কাজ করতাম ওইখানে এক মহিলার সাথে আমার পরিচয় ছিল। একদিন একটা বাজারে আমরা হালিম খাইতেছি, তো ওই মহিলাটা হঠাৎ করে হাঁটিয়ে যেতেছে। আমি কই ম্যাডাম, পরে উনি কি করলো ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিল। তো ওনার সাথে আমি ফোনে কথা বলি। আমি কই এতদিন থেকে আসি আপনার এলাকায়, মানে একটা প্রেম ভালোবাসা বিয়ে এসে এমন একটা নাম্বার দিলেন না, ভালো একটা মেয়ের সাথে পরিচয় করে দেন। তো উনি আবার করতো ওই একটা কোম্পানিতে চাকরি করতো, ওরা আবার নৌকা দিয়ে যাইতো, শীতলক্ষা নদী ছিল, শীতলক্ষা নদী দিয়ে যাইতো। পরে ওনার সাথে কথা বলতাম। পরে উনি বলে কি ঠিক আছে আমি তো একটা মেয়ের নাম্বার দিতেছি, তুমি তার সাথে কথা বলো। তো ওই মেয়েটার রং নাম্বারে কথা বলি। বলতে বলতে উনি বলে কি কই আপনি কই, তুমি আমার চাঁদনি পরিচয় দেয় কি যে আমি চাঁদনি। জিজ্ঞেস করলাম বাড়ি কই, বললো নরসিংদীর একটা জায়গার নাম বলছে রায়পুরা। ঠিক আছে আমি কই দেখা করবেন, কয় না মানে দেখা করতে চান, আমি চাই কিন্তু চাই না দেখা করতে। এইভাবে ঘুরাই, আবার আমার কাছে ফোনে টাকা চাই। ফোনে টাকা চাইলে বলি কি না আমি খুব অসুস্থ, বাইরে যেতে পারবো না, টাকা দেই না, এইভাবে ঘুরাই। এর সময় দেখা যায় কি ওর কথা বলে না, অনেকদিন প্রায় 2-4 মাস বন্ধ থাকে। এদিক মাঝে ওই যে লোকগুলো আমার নিয়ে আসে এই জুট মেলায়, সে আবার বিয়ে করবে ওই বিয়ে। তা সে করলো কি ওই বিয়েতে আমার দিল, তোকে আমি সম্পর্কে মামা করে রাখতাম। তো ও এক সময় ওই হবিগঞ্জে বিয়ে করলো। তো ওই বাড়িতে যাই আসি, তো ওর মামা হলে ওর বউয়ের বড় বোন আমার খালা, তো খালা করে ডাকতাম। তার আবার হুয়াতো বোন ছিল, সেটার সাথে আমি দুষ্টামি করতাম। যে মানে আমার কাছে ফোন করতো, ফোন করে কইতো কি যে অমুক ভাইয়া কই, এই নাম ধরে কইতো যে ভাইয়া কই, আমাকে ভাইয়ারে খুঁজো, আমাকে খুঁজলে পারো না। সে সময় আমার মোবাইল ছিল, আমার মোবাইলে ফোন করছে, কিন্তু ওর মোবাইল ছিল না। এরকম আমি বারবার প্রেমের প্রস্তাব দিই। কয় ওরা জিজ্ঞাসা করছে যে ভাই ওই ছেলেটা এমনি কয় কে, কয় ও সম্পর্কে আমার ভাগনা লাগে। আপনার যদি ভাগনা লাগে তো আমারও তো ভাগনা, কিন্তু সে এমনি কয় কে লাগে। পরে কিছু কয় না, কয় কোক গা যা কয় কোক। মানে সেই সময়টা কিন্তু আমি ওদেরকে দেখি নাই, রং নাম্বারে কথা হয়। তো অনেকদিন পরে গেছি, এটা হলো আপনার 12 সালের। তারপরে দেখা হইলো দেখলাম যে যার সাথে কথা বলতাম তার নাম রিপা। এই রিপার সাথে দেখা হলো। তারপরে রিপার মা ছিল। রিপার ফ্যামিলির অ্যাড্রেসটা একটু বলি। রিপা আর রিপার একটা বড় ভাই আছে আলামিন। তো সে যখন করতো ওই যে ছোট ছোট ছিল, তার বাপে কি করে অভাবের তুলনায় চলে যায় চিটাগাং এ যায়, ওর বাপে আরেকটা বিয়ে করে। এখন ওর বাপে ওইখানকার কন্ট্রাক্টর, অনেক টাকা বেতন পায়, মানে এদেরকে কিছু দেয়, আর ওর ভাইটারে চাকরি নিয়ে দিচ্ছে। ওদের বাড়িটা
মানে একদম ফাঁকা থাকে। তো এই রিপার দেখার পরে ওকে তেমন আমার একটা ভালো লাগে না, কিন্তু দেখা যায় ও আমার প্রতি অনেকটাই ইয়ে হয়ে যায়। তো ওর যে একটা বোন, ওই যে ওর যাকে বিয়ে করছে তার জ্যাঠানি আর কি, ওর বউয়ের বড় বোন, তাকে মানে তার ছেলেটা আমার কাছে অনেক ভালো লাগে। জি। মানে তার সাথে আবার ফোনে কথা বলি, বলতে বলতে সে দেখি আবার ওই বিক্রমপুর একটা ছেলেকে ভালোবাসে। ওকে। আমি যখন ওদের বাড়িতে যাই তখন ভাগ্না পরিচিতি এমনি গল্প স্বল্প করে, আমার সামনে দেখি বিক্রমপুর এক ছেলের সাথে কথা কয়। তারপরে ওদের যে বাড়ি নোয়াপাড়া বাজারে সেখানে এক ছেলের সাথে কথা কয়। তা আমি তো দেখি যে আমার চেয়েও খারাপ, তখন কি করে আমার দিক মানে ওর দিকে চলে যায়। তখন এক সময় আমি ওর সাথে কথা বলা শুরু করি। একটা সময় যে বিক্রমপুরে ওর বিয়ে হবে ভাব, আমি বিয়ে হলে এটা কিরকম হয়। পরে কি করি, আমি ওকে প্রস্তাব দিই যে আমার তো সম্পর্কে কিছুই না, তুমি যদি আমায় বিয়ে করতে চাও তা আমি। পরে কয় কি কয় না, আমি অত দূর, এই তোমাদের বাড়ি উত্তরবঙ্গ, আমি অত দূর যাইতাম না, এটি কয়। তার কিছুদিন পরে হয় কি, আমি যে কোম্পানিতে কাজ করি এরকম আরেকটা কোম্পানি, মানে একই লিকুইড গ্লুকোজ প্লান্ট। তখন কি হয়, আমার ওদের কোম্পানি থেকে একজন ম্যানেজার যখন চলে যায় ওইখানে, আমি কোম্পানি চেঞ্জ করলে একটু বেতন বাড়ে, এরকম একটা ইয়া। তখন ওইখানে উনি বলছে কি যে উনি আমাকে নেবেই। তখন ওইখানে আরো বেশি ঘন ঘন যায়, তখন দেখা যায় কি উনিও আমার প্রতি অনেকটা ইয়া হয়ে যায়। তখন আমি কিছু টাকা পয়সা ওর কাছ থেকে নেই, নেওয়ার পরে আবার কিছু এমনি হাওলাত নেই আর দেই না। একটা সময় নিতে নিতে মনে হয় 15-20 হাজার টাকার মতো নেই। পরে ওই যে ওর ফুফাতো বোন ছিল, ওর ফুফাতো বোন খেলি মানে আমার কইতো চলো বেড়াতে যাই ইয়া করি। একদিন এলাকায় কি একটা মাধবপুর বাজার আছে, ওইখানে গেছি। তো দেখি হাতের মাঝে একটু ইয়া মোবিল নিছে, পরা মোবিল ছিলেন, পরা মোবিল নিছে। আমি যদি বিয়ে না করি তো সুইসাইড করে মারা যাবে তেমন। আমি কই যে কি আছে না, এরকম করার দরকার নাই। মানে কি করছে, অল্প একটু মোবিল খাইছে, খাওয়ার পরে আর খাইতে পারে না, পরে ফালাই দিয়েছে। তো আমি তাড়াতাড়ি করে ওর মারে ফোন দিছি যেরকম ও জানি কি খাইছে। পরে দেখি কি যে ওটা মোবিল, পরে ভালো হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা ওর মা জানতে পারে। তখন আমি ওদের ওই হবিগঞ্জে মানে কয়েকবার গেছি, আলটিমেটলি আমি একটা 21 ইঞ্চি টেলিভিশন ওদেরকে কিনে দিয়েছিলাম। মানে ওই মেয়েটার সাথে আপনার অন্যরকম একটা সম্পর্ক তৈরি হয়েছিল। আমি ইয়া করছিলাম কি যে আমার তো কোনো ঠিকানা নাই, আমি ওই যে সিলেটের মেয়েটা ছিল ভাবছিলাম যে না ওর বিয়েই করবো, কারণ ওর যে ছোট বোনের স্বামী সে আমার সাথে সবসময় থাকতো, মানে এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে না ওরে বিয়েই করবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। কি করি একটা সময় দেখা যায় আমি যখন ওর দিকে যাই ও আমার দিক থেকে দূরে চলে যায়। মানে ও আমার কিছু টাকা দিচ্ছে, আমি 21 ইঞ্চি একটা টেলিভিশন কিনে দিই 2012 সালের শেষের দিকে। তখন ও কি করে, ওই ঠিকই সেই বিক্রমপুরের পোলার সাথে কথা কয়, আবার ওই নোয়াপাড়ায়। তারপরে আমরা রেলে হাঁটতে বাইরে হলে একটা ছেলে একদিন এসে দেখি যে ওকে জানি কি দিল। তাকে দুলা ভাই কেমন আছেন, কয়েকদিন পরে এলাকায় কি ওই ছেলেটার সাথে আমার বিয়া। তখন আমার একটু রাগ ওঠে। তখন আমি কি করি, কোন ছেলেটা এটা? ওই ওদের এলাকায় মানে হবিগঞ্জ যখন আমরা ঘুরতাম রেলে, চা বাগান ছিল, চা বাগানে হঠাৎ করে দেখি কি ও জানি কার সাথে কথা কয়। 1-2 মিনিট কথা বললো, কিছুক্ষণ পরে আমরা হাঁটতাছি একটা ছেলে আসলো, এসে কয় কি ওরে মানে একটু আচার বিস্কিট বা এরকম কসমেটিক সামগ্রী কি যেন দিল। তো আমার কি আচার খাও না, খাই কেন। আসার সাথে ছেলেটা করেছে কি, হাই দুলা ভাই কেমন আছেন, নাই এডি। দুলা ভাই কই আসছিলেন, আসছিলাম এদিকে, তবে আর ভালো লাগতেছে না হাঁটা, তোমারে দেখে নাও এগুলো তোমারে দিয়ে গেলাম। তার কিছুদিন পরে কয় কি ওই ছেলেটার সাথে আমার বিয়া। তখন আমার খুব খারাপ লাগে যে ওই ছেলেটার সাথে তোমার বিয়া, তাহলে তুমি আমার সাথে এরকম করলা। পরে ভাবলাম কি আমি যেরকম করছি মানুষের সাথে এটা স্বাভাবিক কিছুই না। কিছুদিন পরে ওর সাথে আবার অনেক একটু ভালোভাবে মিল লাগার চেষ্টা করি, কিন্তু না, ও দেখি দিন যায় দূরে চলে যায়। তো কিছুদিন ওর সাথে কথা বল, এই যে চাঁদনি পরিচয় দিত মেয়েটা, এটার সাথে কথা বলতাম। এর সাথে অনেকদিন কথা বন্ধ ছিল, পরে আবার যখন যোগাযোগ করি এ আসতে রাজি হলো পরে দেখা হয়েছে। প্রথম দিন দেখা হলে পরে ছবি উঠাইছিলাম, ডুয়েল ছবি। ওকে, ডুয়েল ছবিটা আমরা দেখে নিব, সমস্যা নেই, আপনি বলুন। তারপরে আমরা ছবি উঠাই, ওঠার পরে ওদিন অনেক দূর ঘুরি, আস্তে আস্তে আমাদের ফ্যাক্টরির কাছে চলে আসি। আসার পরে আমাদের একজন ইয়ার লোক ছিল যে এত কথা লাভ নাই, ও আসবে না জীবন, তাকে না আইলে আর কি করার, যদি আসে তুই যা খাইতে চাস খাও। তাকে ঠিক আছে। পরে যখন আসছে শীতলক্ষার এই পার ওই পার, একদম ওই পার দিয়ে আমরা ওই সাইডে গেছি। পরে ফোন দিচ্ছি যেরকম আসছিল আসবে নাকি, কয় না। ঠিক আছে তাহলে বিদায় দিই। আর ওই এলাকাটা সবচেয়ে ডয়ারিং এলাকা, মানে একটা সিস্টেম কি, মানে আমি জানি যে একবার যেহেতু আমরা হেঁটে গেছি এই রাস্তায় আমাদের আর ব্যাক করা যাবে না, অর্থাৎ গেলে হয় গাড়িতে যেতে হবে, আমরা তো একাই আমি পাঠাই দেবো। একাই যাইতে কই, আবার একাই দিতে খারাপ লাগে, কারণ যদি কিছু হয়। আমি কি করে একটা ওই যে টমটম গুলো গাড়ি চলে, এগুলো দিয়ে আমি ওকে দিয়ে আসি 5 জনা মরে, তারপর ও চলে যায়। এভাবেই সম্পর্ক চলতে থাকে। এক সময় দেখা যায় কি যে একটু কথা আমি কম কই, মানে ফোনে বেশি টাকা খরচ করলে একটা কেমন, আবার ওইটার সাথে কই, ওই যে হবিগঞ্জ ওই মেয়ের সাথে কথা কই। তখন ও আমার একদিন অনেক কৌশলে ডাক দিয়ে নেয় নিয়া যে নরসিংদী আসো কথা আছে। গেছি, পরে দেখি অনেকগুলো ছেলে রাখছে,
মানে ছেলেগুলো আমাকে ধরে মারবে মারবে ভাব, এরকম একটা ভাবসা। এক পর্যায়ে মাইরে দেয়, বলে কি এলাকার জন্য তো আর দেখি না। তো মাইকটার খায় আমি মনে করেন যে ওইখান থেকে আবার আসি, আসার পরে ওর সাথে কিছুদিন কথা থাকে না। পরে দেখা যায় ও আমাকে মেসেজ দিত, আমি আবার ওর সাথে কথা কইতাম। তো বলে কি আমার মাথা ব্যথা করে, আমি করে মাথা ব্যথা করে হয়তো বা এই যে চোখের সমস্যা হলে মাথা ব্যথা করে। আমি বললাম চোখের ডাক্তার দেখারে ভালো হবে। তোকে আমি এই লোভ দেখায়া অনেকদিন ডাকি, ঢাকা আসে না আসে, তার যোগাযোগ করি না। পরে একদিন কি হয়, আসি, বলছি যে টঙ্গিতে ভালো ডাক্তার আছে, আমার ডাক্তার দেখাবো। পরে ও আসতে চায় না। পরে 2 বোন ছিল, ওদের আব্বা ছিল না আর মা ছিল। পরে এক সময় কি করে ঢাকা আসে, আসলে পরে ওই ডাক্তার দেখা যায় অনেক সিরিয়াল, ডাক্তারের কাছে আমরা সিরিয়াল পাই না, আপনার এই টঙ্গির সিটে। আমি চলো তাহলে ঢাকা থেকে ঘুরে আসি, বিকালে আমরা ডাক্তার দেখাবো। ওকে নিয়ে আসার আগে আমি আবার এদিকে এই যে ওদের এক লোক ছিল এই হোটেলে, যে ওরা আমি নিবো এরকম একটা পরিকল্পনা আমার আগে থেকেই ছিল। তারপরে ওকে ওই হোটেলে নিয়ে উঠি, তারপরে ওকে কি পরের দিন কয় যে চলো ডাক্তারের কাছে আসতে যাবো। আমি এমনি ফোনটা বাই করে আন্দাজে ফোন করি যে কি আজকে, কয় না আজকে আসবে না, ওই ডাক্তার সপ্তাহে 2 দিন বসে। তো বললাম যে ওই ডাক্তার বুধবার দিন বসে। তো এই 3 দিন হোটেল ভাড়া 800 টাকা করে নেয়। হোটেলটা ঠিক করে একটা কালিয়া করে লোক ছিল, ওরা আবার বন্ধুর ছিল ওই এয়ারপোর্টের এদিকে। তারপরে মনে করলাম আপনার 3 দিন থাকার পরে দেখলাম অত টাকা আমার কাছে নাই। তারপর টাকা ইচ্ছা করলে ম্যানেজ করতে পারতাম, দেখা যায় ওর ব্যবহারে মানে আমার এক ধরনের রাগ উঠে। পরে আমি সুন্দর করে কি করি, নেমে যাই আর হোটেলের ম্যানেজার যে উপরে লোক আছে ভাড়া ওই দেবে, যে আপনি আমি আসতেছি এই রেখে আসি। রাখার পরে 1-1.5 মাস আমি ওই সিমটা আর চালাই না। তারপরে কি করলো, একদিন সিমটা চালাইছি, 4-5 দিন হয়ে যায়। পরে ওর বোন একদিন ফোন দিছে, বড় বোন, জিজ্ঞালাম নাম কি, নাম দেওয়ার দরকার নাই, মানে বিভিন্ন খারাপ ভাষায় বিশ্রী ভাষায় কয় কি যে শুধু তোর কারণে আমার এই বোনটা এই যে তোর জন্যই তার দেহ বিক্রি করতে হয় ওই হোটেলে। এই যখন বলে তখন আমার কাছে অনেক খারাপ লাগে। পরে এই বলার পর সিমটা তো আমি আগে থেকে ব্যবহার করতাম না, ওই দিনের পর থেকে একদম ওর সিমটা ভেঙে গেছে। ওই সিমটা দিয়ে শুধু ওর সাথে কথা বলতাম। পরে ওটা গেল। এরপরে আমার একটা বন্ধু ছিল, ও বিয়ে করছিল একটা মেয়েকে। বিয়ে করার পরে দেখা যায় ওর বউরে মানে কি কারণে জানি মারছিল, খুব মারা মারছিল। এটা হলো ওই বন্ধুটা আমাকে বলছে। তো ওর বউ তখন বাচ্চা পেটে থাকে, তখনই চলে যায়। তখন বাচ্চা হয় মেয়ে। আপনার এই বন্ধুটা কি আপনার সঙ্গে কাজ করতো? জি, কাজ করতো। তো ও আমারে বলছিল আর কি যে এরকম। তো ও অনেক চেষ্টা করছিল, অনেক নাম্বার দিয়া ওর বউয়ের সাথে কথা বলার, মানে মিনিমাম 50টা সিন দিয়ে ট্রাই করছে অনেক দিন। এই যে 2 বছর চলে গেছে ওর কাছ থেকে, ওই ঘরে যা বাচ্চা হয়েছে। এমনকি ও রিকোয়েস্ট করছিল যে বাচ্চাটার নাম অন্তত আমার নামের সাথে মিলায় রাখতে, মেয়ে, কিন্তু ওর বউ রাখেনি। ওর বউ আবার ওই বিয়ের আগে মালয়েশিয়া আর একটা ছেলের সাথে পছন্দ করতো, তার নামের সাথে মিলায় রাখছে। তার মেয়ের নাম আলটিমেটলি তার সঙ্গে, মানে যার মেয়ে তার নামের সঙ্গে মিল রাখতে, কিন্তু মেয়েটা সেটা রাখেনি। মেয়েটা করেছিল কি তার এক্স যে বয়ফ্রেন্ড ছিল, না এক্স বয়ফ্রেন্ডটা, মানে এমনি একটা পারিবারিক সাথে আসতে যাইতো, মানে একটু মেয়েটা পছন্দ করতো, কিন্তু বিয়ের পরে প্রকাশ করে যে ওর সাথে বিয়ে হলে হয়তো আমি ভালো হতাম। ওই ছেলেটার নামের সাথে মিল রেখে নাম রাখে। হ্যাঁ, দুর্ধর্ষ। হ্যাঁ, এটা হলো ওই ও আমাকে বলে। তারপরে সে মারধর করে? না, মারধর এমনিতে আগেই করে। ওকে, কি জন্য করে এটা ও বলে না, মানে মারধর যে করছে ওই ছেলেটাই আমাকে বলছে। ওকে, মেয়েটা নাই। পরে কি করলো, আমাকে দিল নাম্বারটা, যে দেখতে তুই এই নাম্বার কথা বলতে পারিস কিনা। পরে ওই নাম্বারটা দিল। পরে আমি কথা বলছি, অনেকদিন ট্রাই করছি। সে মানে কথা বলে কিন্তু প্রেম বা এরকম কিছু বলে না। তো অনেকদিন পরে বলে কি যে আমি তো ম্যারিড, আমার একটা বাচ্চা আছে। তা আমি তো মনে করেন সবই জানতাম, আমি একটু না জানার ভান করি, আমি তো যা আছে সবকিছু মেনে নেব। তখন একটা সময় কি কয়, সে অনেকদিন 6 মাস বা 7 মাস যাওয়ার পরে ঠিক আছে আমি নারায়ণগঞ্জ টেক্সটাইলে কাজ করি, নরসিংদীর কথা বলছি, নরসিংদী নারায়ণগঞ্জ পাঠাবে, আপনি এখানে আসেন তাহলে দেখেন। তো আমি দেখা করে একদিন, দেখার পরে ফোনে কথা হয়। তারপর বলে কি যে প্রথম আমি বলি বিয়ে করার কথা, উনি রাজি হন না। ওই ভাড়া ও যেখানে ছিল সেখানে একাই ছিল, ওর ফ্যামিলি গ্রামের লোক ছিল কিন্তু দূরে ছিল আর কি। পরে ওর একটা বাচ্চা ছিল, 1.5 বছরের বাচ্চা। মানে আমি যখন গেছি ওই বাচ্চাটা দেখা যায় আমার এই বাবাকে ডাকতো, আব্বুকে ডাকতো। আমরা যখন ওই ভাড়া বাসায় উঠি তখন ওই ভাড়াটিয়া ভাবি একটু সন্দেহ করতো যে তোমার এইটুক জামা এর আবার বাচ্চা হয়েছে। তখন আপনার বন্ধু সব জানতো? না, ওই সময় জানতো না। ওই সময়টাতে পুরোপুরি গোপন করে কাজটা করেছেন। আপনার বন্ধুর ওয়াইফের সাথে আপনি যোগাযোগ করলেন কিভাবে? ও নাম্বার ওই বন্ধুই দিছে, যে আমার সাথে কথা বলে না, দেখতো অন্য কাউকে ভালোবাসে কিনা, এমন এফেক্ট হয় কিনা। ও, এটা আপনি আপনার বন্ধুর কাছ থেকে নিয়ে নিজের মতো করে ট্রাই করেছেন, তাকে ও বলছে আমাকে ট্রাই করার জন্য, এবং সে মেয়েটা আলটিমেটলি আপনার সাথে পড়ে গেছে। কিছু 6-7 মাস যাওয়ার পরে দেখা যায় একটা বাসা ভাড়া নেয়, ঠিক আছে, যে আমরা এখানে থাকবো, বিয়ে করবো। ঠিক আছে, এগুলো আপনার বন্ধু কিছু জানতো না? কিছু জানতো না।
প্রিয় শ্রোতা, আমরা একটি দুর্ধর্ষ সময়ের মুখোমুখি হব ঠিক রাত 1টার টাইম চেকের পর। আমরা ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম আরজি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। এবং আজকে যাহা বলিব সত্য বলিবার আসনে বসে রয়েছে সাদেক। তার জীবনের যে অপ্রিয় সত্যগুলো, সেই অপ্রিয় সত্যের অনেকটা জায়গা জুড়েই আছে অনৈতিক অগণিত সম্পর্ক। এবং একই সাথে আমরা বলতে চাই যে দুর্ধর্ষ ছোটবেলা সে পেয়েছিল, সেই ছোটবেলা আজকে তাকে এমন একটা জীবন দিয়েছে যে অনৈতিক জীবন বা যে অসহ্যকর জীবন, সেই জীবনটাই তার জন্য পুরোপুরি একটা অভিশাপ। আমরা শেষ পর্যায়ে ফিরে এসে আপনাদেরকে জানাবো কি সেই অভিশাপ, তবে তার আগে ছোট্ট একটা বিরতি। আপনারা চাইলে ওকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন। লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। ওকে, তারপর আমি বললাম কি যে ওই বাসা বাড়ি আমরা এক সপ্তাহ থাকি একইভাবে, মানে বাচ্চা আছে, বাচ্চাটা আব্বু করে ডাকে, কেউ বুঝতেও পারে না যে আমরা আসলে মানে আমাদের সাথে বিয়ে হয়েছে কিনা এটা। এবং আপনি অনৈতিক সম্পর্ক চর্চা করে যাচ্ছেন একদম স্বামী স্ত্রী যেভাবে থাকে ঠিক সেভাবেই ছিল। বাজার করা যা ছিল, মানে যা যা লাগে বাজার করতে যা যা লাগে, ও আগে থেকে যে পাক করে খাইতো কিছু রকম ছিল। ওই যে বাসা ভাড়া নিতাম, ওর একটা ড্রেসিং টেবিল আর একটা খাট, এগুলো সব আমাকে ভাড়া দিচ্ছে। শুধু আমরা বিছানা নিয়ে গেছিলাম। তো বলে কি যে তোমাদের সংসার আর কয়েকগুলো নিয়ে আসবে দেশের বাড়ি থেকে। তাকে আমি পরিচয় দিতাম যে আমার বাড়ি হচ্ছে ওই যে সিলেট হবিগঞ্জ, ওই জায়গার ঠিকানা দিতাম। একসময় দেখা যাচ্ছে কি 1 সপ্তাহ পর চলে আসি। আসার পরে দেখ আমি তাকে একটু অ্যাভয়েড করেছিলি। তো ও বলে কি, আমার কাছে ফোন করে, আমি কই যে ইয়া করো, তুমি বাড়িতে যাও, যে আগের স্বামীকে ডিভোর্স করো আগে, তারপরে না বিয়ে হবে, নাহলে কেমনে হবে। এদিক মধ্যে আমি এসে কি করি, আমার এই বন্ধুর কাছে সবকিছু বলে দিই যে তোর ভবিষ্যৎ আমার এরকম হয়েছে। আমার ফোন দিছে, আমার মোবাইলটা নিয়ে এমনি আছে, ও কিচ্ছু বলে না, একটু হাসাহাসি করলো, ও কিছু বলে না। পরে ওই আমার নাম্বার দিয়ে ও ফোন দিছে পরে ইচ্ছা মতো গালি ওর বউরে, দেখ আমি কি করাইতে পারি এমনি যখন কইলো, তখন কি করছে, ফোনটা কাটে দিয়ে হতাশ। তারপরের দিন বন্ধুকে বলতেছে কি তুই থাক, আমি চলে যাচ্ছি। আপনার বন্ধুকে আপনি ডিটেল বলেছিলেন যে আপনি এটা করেছেন? এটা করছি। এবং আপনার বন্ধু এটাকে প্রতিশোধ হিসেবে, ওর ওয়াইফের কাছে সাথে প্রতিশোধ হিসেবে এটা ব্যবহার করেছে যে দেখ তোর কি অবস্থা, মানে যত খারাপ ভাষায় গালি দিয়ে, ও আমার সামনে গালি দেয় নাই, পরে এসে বলে ইচ্ছা মতো গালি দিছি। তারপরে মনে করলেন যে ওই দিন রাত্রে কি করছিল, মানে যখন গালি দিচ্ছে তখন ও বুঝতে পারছে যে এটা তো পুরোটাই আমার স্বামী চক্রান্ত। ওই দিন রাত্রে মানে ও অতিরিক্ত বেশি মাত্রায় ঘুমের ট্যাবলেট খায়। পরের দিন সে মারা যায়। পরের দিন সে মারা যায়? যেদিন গালাগালি করে বিকালে, তারপরের দিন ওই বন্ধুটা বলে কি যে তুই থাক, আমার ফোন করলো, যেরকম তোর ভাবি তো মনে হয় মারা গেছে, মানে ও যে মারা গেছে শ্বশুর বাড়ি থেকে কেউ ফোন করে নাই। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার বন্ধু যখন ওকে ফোন করে বলল যে সে ইচ্ছে করে ট্র্যাপে ফেলেছে এবং সে চেয়েছে যে এরকম অনৈতিক সম্পর্ক বা এই ধরনের একটা সম্পর্কের মাধ্যমে সে একটা প্রতিশোধ দিতে বা কিছু একটা, তারপরেই মেয়েটা অনেকগুলো ঘুমের ওষুধ খায়। সেই সময়টা থেকে মেয়েটার সঙ্গে আপনার কোনো কথাবার্তা হয়েছিল না? ওই যেদিন থেকে ওর স্বামী গালি দিচ্ছে, তার ওই দিন রাত্রে ও বুঝতে পারছে তো পুরাটাই ওর স্বামীর চক্রান্ত, এন একদম হতাশ। ওই দিন রাত্রে, তারপরের দিন যেটা হলো, আমার হঠাৎ করে ফোন দিল যে আমি অমুক জায়গায় চলে যাচ্ছি, তোর ভাবি এরকম শুনলাম যে মারা গেছে। ও গেল, আমি কই আমি যে কি জানি, জানি না। তখন আমার মানে এত খারাপ লাগে, কি যে বলবো, যে ওই সময়টা আমার এত ভয় আমি জীবনে মনে হয় কখনো পাইনি। তখন ও বললো কি চলে গেল। পরে অনেকদিন পরে আসলো, তা আমি আমাদের এক বস এবার বললো যে কি অবস্থা তোমার বউয়ের, কারণ মাটি মুটি দিয়ে আইলাম, বাচ্চা দেয় না। জি গেলাম যে কি জন্য মারা গেছে রে, তখন মাথার দোষ ছিল। পরে যে গেল ওর চাস্তো শালিরে ফোন দিয়েছে আবার, ও মানে ওর শ্বশুর বাড়ির লোক, ওর সাথে কেউই কথা বলে, এমনকি বাচ্চাটা আছে, বাচ্চাটা ওকে দেয়নি। পরে করলো কি যে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খাইছে, এই জন্যই মারা গেছে। তার মানে আপনিও এই মৃত্যুর জন্য এক অর্থে দায়ী। আপনি কি এই ধরনের সম্পর্কে যাওয়ার আগে ভেবেছিলেন যে এত বড় একটা ঘটনা ঘটে যেতে পারে? না, আমি যদি আসলে ওর স্বামীর কাছে না বলতাম, আর ও যদি মানে ফোন দেয়া ডিটেলস না বলতো, তাহলে এত কথা। মানুষের জিঘাংসাগুলো মানুষকে কতটা স্ম্যাশ করে দিতে পারে। দ্য বেস্ট এক্সাম্পল, আপনি একবার চিন্তা করে দেখতে পারেন যে ছেলেটা আপনাকে বাবা বলে ডাকতো, আপনি তো পিতৃত্বের স্বাদ পাননি, আপনি জেনুইন সন্তান কি জিনিস সেটা জানেন না,
কিন্তু সে তো আপনাকে বাবা করে ডাকতো, রাইট? জি। বাচ্চাটা কতটুকু বয়স ছিল সেই মুহূর্তে? 1.5 বছরের মতো। মাত্র 1.5 বছরের মতো বয়স। সে কিন্তু মাকে হারালো এবং সে বাবাকেও কখনো কাছে পাবে না। এই ছেলেটার দোষটা কি? এই ছেলেটাও যদি বড় হয়ে আপনার মতো হয়, হ্যাঁ, আপনি কি চাইবেন যে, আপনি নিশ্চয়ই চাইবেন না যে বাংলাদেশে আরেকটা ছেলে আপনার মতো হোক? না না না, কোনোদিনও না। কিন্তু এই ছেলেরও কিন্তু এরকম হওয়ার একটা সম্ভাবনার দরজা খুলে গেল। না, যেন না হয় আমি যেরকম। বলুন তারপর। তারপর অনেক দিন মানে এটা নিয়ে একটু টেনশন, এটা কেটে গেল। রোজার মাসে ভালো আমাদের ইফতার করায় ফ্যাক্টরিতে, ইফতারি কাটতাছি, হঠাৎ করে একটা নাম্বার ফোন দেয়। আমার নাম্বার ওর নাম্বার একই, ঠিক আছে, শুধু 6 আর 5 এই একটা আলাদা। ওকে। তো দেখা মিস কল দিত, ইফতারি কাটতেছি, আমি ইমার্জেন্সি ভাবে ব্যাক করলাম। ব্যাক করলে পরে আমি কই আপনার দেশের বাড়ি কোথায়? লন্ডন। তো আমি কইলাম যে তোমার বাবা কি লন্ডন দেখছে? এভাবে একটু ব্যাট বাসায় বলি। পরে এভাবেই এক ধরনের ওই রোজার মাসে 26 রমজানে তার সাথে আমার মানে একটু প্রেমের হয়। রং নাম্বারে? হ্যাঁ, এই রং নাম্বারে। পরে আমি ওর সাথে দেখা করি। দেখা করলে পরে ওর বাড়ি ছিল কাপাসিয়া, গাজীপুর কাপাসিয়া। ওইখানে যা দেখা করি, দেখা করলে পরে ওর ফুপুর সাথে পরিচয় করে দেয় 26 রমজানের দিন। ওর ফুপুর বাড়ি আবার এই যে গাজীপুর চৌরাস্তার পরে একটা বাইবেল কলেজ আছে, ওটার পিছনে ওর ফুপুর বাড়ি। তো কি করলো, মানে দেখাইলো ওদের আনারস বাগান আছে, আবার দোকান আছে, সব ঘুরে ঘুরে দেখাইলো। মাত্র 4-5 দিনের পরিচয়, এই রোজার মাসে পরিচয়, 26 রমজান দেখা হইলো। বললাম যে আমার বাড়ি এখন যে জায়গায় আছি এই জায়গায় আমি ওর বাড়ির কথা বলছি। তো বললো ঠিক আছে। ওর ফুপু কইলো কি যে তোমাদের আমি বিয়ে দেবো। ঠিক আছে দিয়ে তা কয় যে একদিন কাপাসিয়া চলে যাইতাম, কাপাসিয়া যায় ওনার ভাস্ত্রী নিয়ে আমি ওনার বাসায় যাবো। তো ওনার বাসায় যাইতেছি, কিন্তু ওনার ওই যে মেয়েটা ও আর আসে না, নাম ছিল সুমিতা, ও আর আসে না। না আসে কি আছে, ওর আসা লাগবে না, তুমি একাই এসো। পরে একাই গেছি। পরে ওর ফুবুর সাথে আমার কথা হয়। তারপর ওই যে ফুবু আছিল ওনার স্বামী ছিল হলো ওই গাজীপুর, উনি ছিল প্রথম ওয়াইফ। আর উনি ওনাকে বিয়ে করার পর 1 বছর পরে দেখা যায় ওই যে গাজীপুর সাভারে সুইডারে কাজ করতো ওনার স্বামী, ওখানে আবার। আমি ঘটনার শাখা প্রশাখায় যাচ্ছি না, আমি জানি যে এখানে আপনার একটা কোনো অপরাধ রয়েছে। কি অপরাধ সেটা? সেটা দেখা যায় ওই আন্টির সাথে আমার শারীরিক সম্পর্ক। মানে ওনার সাথে প্রেম করতে গিয়ে আপনি ওনার আন্টির সাথে শারীরিক সম্পর্ক করেন, সেই সম্পর্কটা কি আপনার এখনো আছে? মানে আপনার শারীরিক সম্পর্ক বলি কিংবা আপনার প্রেমের সম্পর্ক বলি, এখনো কি আছে সেটা? না না। আপনার পুরো লাইফের স্প্যান ধরে আমি যেটা পেয়েছি, আপনি কোনো জায়গায় নির্দিষ্ট হতে পারেননি, একটা সুস্থ সম্পর্কের মধ্যে আপনি নিজেকে আবিষ্কার করতে পারেননি। আপনি কি এটা বুঝেন? আপনার বয়স এখন কত? আর বয়স এখন প্রায় 24-এর মতো। 24-এর মতো বয়সে একটা ছেলের অদ্ভুত সুন্দর একটা এডুকেশন থাকে, শিক্ষা থাকে, একটা খুব ফুটফুটে একটা সুন্দর মেয়ের সাথে, তার মনের কোণের যে অদ্ভুত সুন্দর একটা মেয়ে, এরকম একটা মানুষের সাথে তার একটা সুস্থ সুন্দর একটা সম্পর্ক থাকে। আপনার জীবনে সেটা নেই। আপনার আছে অনেকগুলো অনৈতিক সম্পর্ক, এবং এই অনৈতিক সম্পর্কগুলো আপনার জীবনকে যে কোনো মুহূর্তে দুর্বিষহ করে তুলতে পারে, কারণ আপনি জানেন না যে এই সম্পর্কগুলো কতটা অনিরাপদ, রাইট? আপনার ব্লাডের মধ্যে যে কোনো ইনফেকশন থাকতে পারে, আপনার শরীরে ইনফেকশন থাকতে পারে, এবং আপনি এখনো সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারেননি। আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি রীতিমতো শুকিয়ে গেছেন। আপনি কি এরকম আগে শুকনো ছিলেন নাকি এখন বেশি শুকিয়ে গেছেন? আমার চেহারা অনেক ভালো ছিল, এখন আপনি কন্টিনিউয়াসলি শুকাচ্ছেন। জি। আপনি কি ডাক্তার দেখিয়েছেন? এখন ডাক্তার কোনোদিনও আপনি ডাক্তার দেখেননি? আপনি ডাক্তারের কাছে গিয়ে বলতে পারবেন যে আপনি এতগুলো অনৈতিক সম্পর্কের মধ্যে ছিলেন এবং আপনি এসটিডি দ্বারা আক্রান্ত কিনা? আপনি না, এরকম চেক করেনি। আপনি ওই মাঝে মাঝে জ্বর আসতো আমার বিকালে করে, রক্ত ট্রাই করেছিলাম, না আপনার রক্ত ঠিক আছে। পরে দেখা যায় কি যে এখন আমার শরীরে মনে হয় জ্বর, মানে প্রত্যেকটা দিন আমার এইটা এরকম টাইমে জ্বর আসে, এটা ভালো হয়ে যায়, আবার সকালের দিকে আমি ভালো থাকি। আর বেশি টেনশন করলে আমার চেহারা কালো হয়ে যায়, এটা আবার যখন আমি মানে অন্য টেনশন ফ্রি থাকি। মানে আপনার কিছুদিন পর পর আপনার শরীরে জ্বর আসে, তাই তো বলছেন? প্রায় প্রতিদিনই জ্বর থাকে। জ্বর আসে। এবং এই জ্বরটা কতদিন থাকে? জ্বরটা হলো আমার প্রায় 3 বছর থেকে শুরু হয়েছে। এই জ্বরটা এইভাবেই থাকে, দেখা যায় বছরে আমি 3 মাস ভালো থাকি, তার 6 মাস এরকম জ্বর। আচ্ছা, আমি একটু জানতে চাই আপনার বাড়ির সাথে কত বছর যাবত যোগাযোগ নেই? বাড়ির সাথে ওইটার ঘটনার পর থেকে আমার বাড়ির সাথে আর কোনো যোগাযোগ হয়নি। তার মানে টানা 4 থেকে 5 বছরের মতো? 4 থেকে 5 বছর। এবং এই সময়টাতে আপনার আর কোনো ইচ্ছাও হয়নি? না, এখন যোগাযোগ করবো আর একটু পরে দেখি। আপনি একটু আপনার ফিউচার প্ল্যান নিয়ে কিছু বলবেন? লাইক আপনি ভবিষ্যতে কি স্বপ্ন দেখেন, ভবিষ্যতের স্বপ্নটা সুন্দর কিনা? আপনার কোনো ভবিষ্যৎ স্বপ্ন আছে? না, এরকম নিয়ে কখনো ভাবিনি। প্রিয় শ্রোতা, একটা মানুষের সাথে একটা প্রাণীর পার্থক্য হচ্ছে একটা মানুষের ভবিষ্যৎ স্বপ্ন থাকে, আজকের দিনে সুন্দরভাবে বাঁচার স্বপ্ন থাকে, কালকের দিনটা নিয়ে কোনো না কোনো ভাবে স্বপ্ন থাকে, এইম ইন লাইফ থাকে, সেটা অবচেতন মনেই হোক বা চেতন মনেই হোক। একটা মানুষের যখন ভবিষ্যৎ স্বপ্ন থাকে না, একটা মানুষের যখন
ভালো করলে প্রশংসা পাওয়ার মতো মানুষ থাকে না, একটা মানুষের যখন খারাপ করলে খারাপ বলার মতো মানুষ থাকে না, তখন ওই মানুষটার ভালোই কি বা মন্দই কি। আজকের এই ছেলেটি আমাদের সমাজেরই একজন মানুষ। ও যদি খারাপ থাকে, ওর চারপাশে যারা বসবাস করে তারা খারাপ থাকবে। রবীন্দ্রনাথের অসম্ভব সুন্দর একটা কথা আছে, যাকে তুমি পেছনে ফেলছো সে তোমাকে পেছন থেকে টানছে, কারণ এর ফলে তুমি সামনের দিকে যেতে পারবে না। সুতরাং এই যে মানুষগুলো যারা আমাদের সমাজে অবহেলায় বড় হচ্ছে, এই যে মানুষগুলো যারা আমাদেরকে সুস্থভাবে থাকতে দেয় না, তাদেরকে পেছনে ফেলে আমাদেরকে সামনে যাওয়ার কোনো সুযোগ নেই। এদেরকে সামনে নিয়ে আসতে হবে, এদেরকে ভালো করতে হবে, এদেরকে ভালো করার প্ল্যাটফর্ম দিতে হবে। আপনার ভালো হতে মন চায় না সাদেক? আপনার 24 বছর বয়সে আপনি অন্যান্য ছেলেমেয়েদের যখন দেখেন ইউনিভার্সিটিতে যায়, কলেজে যায়, আপনি তাদের মতো করে বাঁচতে ইচ্ছে করে না? করে, কিন্তু আসলে সেই জীবনটাকে আমি অনেক দূরে ঠেলে দিচ্ছি নিজের চাহিদা, এমনটা মনে হয় আর কি আমার কাছে। আপনার ভিতরে তো এখনো মানবিক বোধটা জেগে আছে, আপনি চান না সাদেকের মতো কেউ আর হোক? না, এটা চাই না। আমি যে অপরাধগুলো করছি এগুলো অনেক বিশাল। আপনি শেষ পর্যায়ে এসে কারো কাছে ক্ষমা চাইতে চান? না, আমার একটা জিনিস যে আমি অনেক মানুষের কাছে ভুল করছি, এদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, বিশেষ করে আমার ফ্যামিলির কাছে। আরো যদি জানা অজানা অনেক ভুল করেছি, যা আজকেও যদি কোনো ভুল করে থাকি সেটাও জানি ক্ষমা করে দেয়, কারণ ক্ষমা নাকি অনেক মহৎ গুণ। যদি মানুষ নিজ ইচ্ছায় ক্ষমা করে দেয় তাহলে ভালো। আপনি কি পারবেন আজকের পর থেকে আর কোনো অবৈধ সম্পর্কে না জড়াতে? আপনি কি পারবেন আজকের পর থেকে আর কোনো ধরনের কোনো অন্যায় কাজ না করতে? একদম টু বি অনেস্ট, মন থেকে যেটা আসে সেটাই বলবেন, কারণ আমাদের অনুষ্ঠান হচ্ছে যাহা বলিব সত্য বলিব। জি, একদম মন থেকে বললাম। আমি সব কাজ অলরেডি ছেড়ে দিছি, অনেকটা ভালো হয়ে গেছি। আজকের পর থেকে একদম ভালো হয়ে আমাদের যাবেন পুরানো যে সিম ছিল। আপনি ওয়াদা করছেন লাখো মানুষের সাক্ষী রেখে যে আজকের পর থেকে আপনি ভালো হয়ে যাবেন। জি, আমরা আপনাকে বিশ্বাস করতে চাই। জি, বিশ্বাস করতে চাই এই কারণে যে আপনিও সমাজের অংশ, আপনাকে নিয়ে পুরো সোসাইটিকে করতে হবে, এবং এই বিশ্বাসী মানুষগুলো আপনার দিকে হাত বাড়িয়ে দিক। আপনি অনেক ভালো থাকার চেষ্টা করেন। আপনার কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনি আর কোনো খারাপ কাজে না জড়ান। জি। প্রিয় শ্রোতা, এই হচ্ছে সাদেকের জীবনের অপ্রিয় সত্য। কে কিভাবে নিয়েছেন জানি না। আবারও বলছি, সাদেককে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ সাদেক এই সমাজের অংশ এবং সাদেক পেছন থেকে আপনাকে টেনে ধরবে। সাদেকের মতো অসংখ্য সাদেক এই সমাজে আছে, যাদের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, শক্তিশালী ব্যাকগ্রাউন্ড আজকের সাদেক হওয়ার জন্য। ওই শক্তিশালী ব্যাকগ্রাউন্ডটা যদি সুন্দর হতো তাহলে আজকের সাদেকরা এক একটি রত্ন হতে পারত। আমরা এ পর্যায়ে আমাদের এক্সপার্ট প্যানেল থেকে যিনি আমাদের পুরো অনুষ্ঠানটি শুনেছেন তাকে কানেক্ট করতে চাই। আমাদের সঙ্গে ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ব্যাপারটা হচ্ছে যে অপরাধ জগতের যারা যায় তাদের চরিত্র বৈশিষ্ট্য প্রায় একই রকম থাকে, এবং তাদের বেড়ে ওঠার যে কাহিনী সেটাও প্রায় একই রকম থাকে। সেই জন্য অপরাধ বিজ্ঞানীরা দেখেছেন যে ছোটকালে যারা খুব বেশি নিগৃহীত হইতো, অত্যাচারিত হইতো বা বঞ্চিত হইতো, এবং যারা ছোটকালে মা বা বাবা যে কোনো একজনকে হারায়, তাদের ভিতরে কিন্তু পরবর্তী পর্যায়ে তাদের আচরণগত সমস্যা বা আবেগগত সমস্যা একটু বেশি থাকে। সাদেকের বেলা তাই হয়েছে, তার মাকে নিষ্ঠুরভাবে মারা হয়েছে, সে সেটাকে প্রত্যক্ষ করেছে। মা বা বাবা যে কোনো একজন যখন হারিয়ে যায় জীবন থেকে, তখন মা বাবার সঙ্গে যে আত্মিক বন্ধনের কারণে তারা যে সামাজিক, পারিবারিক, ধর্মীয় মূল্যবোধ শিখে সেগুলি শেখার সুযোগ থাকে না, তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে, তারা সমাজ থেকে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিশেষ করে মা না থাকা থেকে তার সেই গাইডেন্সটা চলে গেছিল। বাবারা সাধারণত যা করে শুধু কেবল শাসন করে, বা খারাপ কিছু দেখলে সেটা কি চোখে নজর পড়ে, অন্যান্য দিকে নজর দেওয়া বা সুপারভিশন করা সেই সুযোগটা কম থাকে, যার ফলে এই অবকাশে তারা আরো খারাপের পথে চলে যেতে পারে, এবং সেটাই তার পেতে হয়েছে। আমরা পড়াই যেটাকে বলি যে সে ছোটকাল থেকে, ওই বয়স থেকেই সে কন্ডাক্ট ডিসঅর্ডার বা আচরণগত সমস্যার মধ্যে পড়ে গেছে। মিথ্যা কথা বলা, চুরি করা, এগুলি সবই হচ্ছে জুভেনাইল ডেলিনকুয়েন্সি, যেটা আমরা বলি কিশোর অপরাধের মধ্যে এগুলি পড়ে। এই কিশোর অপরাধ যখন থাকে তখনও যদি তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে, না আসে, বিচার মানে এখানে কিশোর সংশোধনাগার, আপনি জানেন এই বয়সে যেটা করা হয়, এই অপরাধে তারা জড়িয়ে পড়ে তাদেরকে সংশোধনাগার পাঠা হয়। তাদেরকে তো কোনো আইন প্রত্যয় সংস্থার কাছে যেতেই হয়নি, অর্থাৎ তাকে সংশোধনের ন্যূনতম প্রক্রিয়ার ভিত্তি যেতে হয়নি, সে কিন্তু অপরাধগুলি নির্বিধায় এবং বিনা বিচারেই সেগুলি করে যেতে পেরেছে। যার ফলে এই লোকেরাই পরবর্তী পর্যায়ে যারা অ্যাডাল্ট হয়েছে, এবং তার বয়স 26, তখন তারা হয়ে যায় এন্টি সোশ্যাল পার্সোনালিটি, সমাজ বিরোধী ব্যক্তিত্ব। সমাজ বিরোধী ব্যক্তিত্ব সেখানে তারাই যাদের, যেটা আপনি ভালো করা, যেটা আপনি খুব ভালোভাবে উল্লেখ করেছেন, যে সে মেয়েদের সঙ্গে যৌন অপরাধ করত, তাদের কাছে শুধু কেবল শারীরিক ফিজিক্যাল সম্পর্ক তৈরি করত, কোনো মেয়ের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক, ভালোবাসা সম্পর্ক তৈরি হয়নি।
এই অ্যান্টি সোশ্যাল বা সমাজবিধি ব্যক্তিদের বৈশিষ্ট্য এরকম, তারা খুব নির্মম থাকে, নিষ্ঠুর প্রকৃতির হয়, তাদের ভিতরে ভালোবাসা বলে যে ব্যাপারটা সেই ব্যাপারটা একদম থাকে না। তারা নিজের মা বাবাকেও বা ঘনিষ্ঠভাবে ভালোবাসতে পারে না, নিজে অন্য কোনো মেয়েকে ভালোবাসার বন্ধনে নিয়ে একটা আত্মিক গভীর বা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে সংসার করবে সেই ধরনের বোধ বুদ্ধি তাদের ভিতরে থাকে না। এমনকি তাদের ভিতরে অপরাধের যে অনুশোচনা বা অনুতাপ সেগুলো খুব কম থাকে এবং তারা খুব ঠান্ডা মাথায় বিভিন্ন রকমের অপরাধে নিজেকে জড়িত রাখতে পারে এবং সেখান থেকে তারা ঠান্ডা মাথায় আবার সটকে গিয়ে আবার আরেকটা অপরাধের মধ্যে জড়িয়ে পড়তে পারে। এখানে তাকে যা দেখা গেছে সে সবসময় অপরাধী নীতি ছিল, সে সবসময় মেয়েদের সঙ্গে প্রতারণা করতো, যৌন নির্যাতন করতো। এটা আমি নির্যাতনই বলবো, যেহেতু সে জীবনটাকে সুপারফিশিয়ালি যে আনন্দ উপভোগ সেগুলি করতেছে, মনের গভীর থেকে যে ভালোবাসা দিয়ে যে আনন্দ উপভোগ সেটার দিকে তারা কখনই যায় না। যেহেতু তারা এটা একটা ব্যক্তিত্বের ত্রুটি, সেই জন্য এদেরকে সহজভাবে বদলানোর কোনো তেমন সুযোগ থাকে না। তবু ভালো আপনাদের অনুষ্ঠান শুনে হোক বা যেভাবে হোক, অথবা অনেক ঘাত প্রতিঘাতের কারণে বা বয়স বাড়ার কারণে তার ভিতরে কিছুটা উপলব্ধি এখন এসেছে, সেটা আমাকে সাধুবাদ জানাই। এখন সাদেককে আমাদের যে করার কথা যেটা হচ্ছে এই, তার যে চরিত্রের বা স্বভাবের যে পরিবর্তন এসেছে, ব্যক্তিত্বের যে ত্রুটি এসে গেছে, পার্সোনালিটি ডিসঅর্ডার যেটা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি হয়ে গেছে, এগুলি কিন্তু খুব সহজে রাতারাতি বদলে যায় ব্যাপারটা হয়তো তা নয়। কিন্তু তারপরও যদি বড় ধরনের একটা আত্মোপলব্ধি হয়, ধর্মীয় কোনো একটা বড় ধরনের উপলব্ধি সে যে বুঝে ফেলতে পারে যে এটা আমার জন্য অনেক ক্ষতি হচ্ছে, এটা অনেক পাপ হচ্ছে, অন্যায় হচ্ছে, অথবা সামাজিক কোনো মূল্যবোধ হঠাৎ করে যদি তার ভিতরে গড়ে উঠতে পারে, এভাবে মেয়েদেরকে যৌন শোষণ করা এটা একটা অনৈতিক কাজ হচ্ছে, তার চেয়ে বরং আমি একটা সুন্দর ভালোবাসা সম্পর্ক করতে পারতাম, আমি কাউকে ভালোবাসি না, এটা কি শুধু কেবল অন্যদের ক্ষতি তা না, তার নিজের জীবনের অনেক ক্ষতি। কারণ ভালোবাসা দিয়ে যে সংসার করা হয়, যে জীবনযাপন করা হয়, তার ভিতর থেকে যে সুখ, যে তৃপ্তি, গৌরব পাওয়া যায়, শুধু কেবল ওই চুরি করে অথবা শুধু কেবল ফিজিক্যাল সম্পর্ক তৈরি করে জীবনে সেই পরিপূর্ণ সুখ বা সেই পরিপূর্ণ আনন্দটা কিন্তু নেওয়া যায় না। এইভাবে সে একটা ভালো কেরিয়ার নিতে পারে, একটা ভালো বউ গঠন করে নিতে পারে। সেখানে শুধুই কেবল ভালোবাসা দিয়েই জীবনটাকে পরিপূর্ণ করা এবং পরিশ্রম দিয়ে জীবনে কিছু উপার্জন করা, এই মনোভাবটি নিয়ে সে যদি আবার নতুন ভাবে জীবনযাপন করার প্রস্তুতি নেয় এবং চেষ্টা করে, তাহলে সে এখান থেকে নিজেই চলে আসতে পারে। তবে কখনো কখনো এদের, যেহেতু বললাম, এদের চরিত্র স্বভাব এত বেশি খারাপ পর্যায়ে চলে যায় যে তাদেরকে আমাদের সাইকিয়াট্রিস্টদের মতন প্রফেশনাল গ্রুপদের সঙ্গে কখনো কখনো প্রয়োজনে কাউন্সিলিং বা সাইকোথেরাপি দিতে হতে পারে, এককভাবে পরিপূর্ণভাবে যদি নিজেকে বদলাতে সে সক্ষম না হয়। তাই সে যে দুটাই কাজই করতে পারে, নিজে এখন পুরো দৃষ্টিভঙ্গি এবং জীবন ধারাটা বদলাই ফেলে সে এখন স্বাভাবিক এবং সুন্দর যে জীবন হচ্ছে ধর্মীয় জীবন, নৈতিক জীবন, যে জীবন হচ্ছে ভালোবাসা জীবন, যে জীবন হচ্ছে সৎভাবে পরিশ্রম করে নিজের জীবন যাপন করা, সেই জীবনের দিকে সে তাকে আকৃষ্ট হতে হবে এবং সেটা দৃঢ়তার সঙ্গে সেটা বজায় রাখতে হবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। শ্রোতা, এই হচ্ছে সাদেকের জীবনের অপ্রিয় সত্য। একটু পরে আমরা বাকি সেগমেন্টগুলো নিয়ে আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি যদি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে অকুণ্ঠ চিত্তে লাখো মানুষের সামনে তুলে ধরে বলতে চান, কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি কি হয়েছিল, তাহলে আমাদেরকে টেক্সট করুন। টেক্সট করার নিয়ম হচ্ছে, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠান চলাকালীন সময়ে ফেসবুক, ইমেইল এবং টেক্সটের মাধ্যমে অনেকে অনেক প্রতিক্রিয়া জানিয়ে থাকেন। তো আজকে সাদেকুলের সম্পর্কে অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি, বলার অপেক্ষাই রাখে না, প্রায় সবই হচ্ছে বিরূপ মন্তব্য। কিছু পড়ছি। সৈকত গোরান থেকে লিখেছে, সম্ভবত যদি সাদেকুলের মা মারা না যেত তাহলে হয়তো সাদেকুল আজকে এমন নাও হতে পারত। মোহাম্মদ আবুল হক লিখেছে সিদ্ধিরগঞ্জ থেকে, সাদেকুলের বাবার শাসনের প্রক্রিয়াটি ঠিক ছিল না। তিস্তা মামা থেকে লিখেছে একজন, যে ছেলে বাবাকে ছুরি মারতে পারে সেই ছেলেকে বিশ্বাস করা কঠিন। মানিক ইলিয়টগঞ্জ থেকে লিখেছে, বয়সের তুলনায় সাদেকুল মনে হয় একটু বেশি বোঝে, তাই হয়তো এই পরিণতি। হিরণ চাঙ্কারপুল থেকে লিখেছে, সাদেকুল ছোটবেলা থেকে মেয়েদের প্রতি আকৃষ্ট, তাকে এই মানসিকতা থেকে বের হতে হবে এবং এজন্য তার সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়া উচিত। সীমানা চিটাগং রোড থেকে লিখেছে, কিছু কাজ হয়তো সে বোঝেনি, তবে সে এমন কিছু অন্যায় করেছে যেগুলোর জন্য তাকে কোনো দিন ক্ষমা করা যাবে না। প্রিয় শ্রোতা, আপনাদের এই অনুভূতিগুলো আমাদের সাদেকুল নিশ্চয়ই তার কালেকশনে রেখে দেবে এবং দেখবে, এবং এই অনুভূতিগুলো তার জন্য অনেক বেশি পাওয়া। আমরা শেষ করতে চাই যাহা বলিব সত্য বলিব, তবে তার আগে যাহা বলিব সত্য বলিবর স্টেজে না এসেও অনেকে নিজের জায়গাটি থেকে অপরাধ বোধ এবং ভুলগুলো স্বীকার করেন চিঠির মাধ্যমে, ইমেইলের মাধ্যমে। এই সপ্তাহে আমাদের কাছে চিঠি লিখেছেন একজন বন্ধু, যার নাম হচ্ছে কামাল। তিনি কুমিল্লা থেকে চিঠি লিখেছেন এবং তার চিঠির মূল আমি আবির বলছি, বর্তমানে নবম শ্রেণীতে পড়ি। যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের মাধ্যমে আমার জীবনে ঘটে যাওয়া একটি অপ্রিয় ঘটনা সবাইকে জানাতে চাই। জানি না কেউ উপকৃত হবে কিনা, তবে আমি মানসিক শান্তি পাব। আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন আমাদের এলাকার এক বড় ভাই একদিন আমাকে বলল তার একটা ব্যাগ অন্য আরেক বড় ভাইকে দিয়ে আসতে হবে, যার নাম ছিল মকবুল। বড় ভাই বলেছে, তাই আমি খুশি মনে অন্য বড় ভাইকে পৌঁছে দিলাম ব্যাগটি। আসার পর তিনি আমাকে 500 টাকা দিলেন। আমি বেশ খুশি হয়ে গেলাম। এই টাকার লোভ দেখে আমি প্রায় এই কাজ করতাম। হঠাৎ একদিন ব্যাগ খুলে দেখি ব্যাগের ভেতরে ফেন্সিডিলের বোতল। এরপরই আমি ভয় পেয়ে যাই, কিন্তু তারপরও এই কাজটি আমাকে বাধ্য হয়ে করতে হয়। কয়েকদিন পর শোনা গেল যার কাছে এই ব্যাগ যেত সেই মকবুল ভাই মারা গেছে। জানা গেল অতিরিক্ত ফেন্সিডিল খাওয়ার কারণে তার এই পরিণতি হয়েছে। যতই বুঝতে শিখছি ততই এই ঘটনার জন্য নিজেকে বড় অপরাধী মনে হয়। আমি যদি মাত্র কটা টাকার লোভে এই ব্যাগ বহন না করতাম তাহলে হয়তোবা অন্য কিছু ঘটতে পারত।